আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ। ঠিক। আচ্ছা, শুরু করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতারবরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সকলকে শুভ সন্ধ্যা। আহ, আমরা গত ক্লাসে যেটা টাস্ক দিয়েছিলাম সেটা কি সবাই করেছেন? হ্যাঁ, করেছি, পাঠানো হয়নি। হ্যাঁ, শর্মিষ্ঠা ম্যাম আর শ্রাবণী ম্যাম আমাকে পাঠিয়েছিলেন, আর বাকিরা পাঠাননি এখনো। তো অনেক জায়গাতে কিছু কিছু অংশ আমরা ভুল দেখলাম। শ্রাবণী ম্যামকে আমি চেক করে পাঠিয়েছিলাম, শর্মিষ্ঠা ম্যামেরও কিছু কিছু অংশে ভুল আছে। তো বাকিরাও করবেন, করে আমাকে পাঠালে আমি বলে দিতে পারবো কোথায় কোথায় কেমন কি ভুলটা আছে। বিশেষ করে কিছু নতুন শব্দ আমরা দেখেছি না, যেমন বেত্তা, তারপরে আরো কিছু কিছু শব্দ ছিল, যেমন কি ছিল, বক্তা প্রভৃতি রিকারান্ত শব্দ। আমাদের কি এই শব্দগুলো দেখে কেমন মনে হচ্ছে? আকারান্ত মনে হচ্ছে। বক্তা বা বেত্তা প্রভৃতি যখন শব্দ দেখছি তখন দেখতে পাচ্ছি শেষে কি রয়েছে, আকারান্ত রয়েছে। তো আকারান্ত হলে কি সমস্যাটা হয়ে যাচ্ছে, আমরা তাকে তার লতার মতো চালিয়ে দিচ্ছি, লতা লতে লতাহা, বক্তা বক্তে বক্তাহা, এরকম চালিয়ে দিচ্ছি, কিন্তু ওটা মূলত ভুল। আমাকে, বক্তা, বক্তরৌ, বক্তরহ, এরকম হ্যাঁ, হবে তো? বক্তা, হ্যাঁ, বক্তা বক্তারও বক্তারহা। কারণ আমাকে প্রথমে কিন্তু আইডেন্টিফাই করতে হবে আমি যে রূপটা দেখছি ওটা কিসে আছে। ওটা তো প্রথমাতে রয়েছে, বক্তা রূপটা কোথায় রয়েছে? প্রথম আর এক বচনে। কিন্তু আইডেন্টিফাই করে আমাকে প্রথমে জানতে হবে এর মূল শব্দটা কি, মানে মূল প্রাতিপদিকটা কি। সেটা যদি আমরা একবার জানতে পেরে যাই, তখন রিকারান্ত প্রাতিপদিক বক্তৃ শব্দ, মূল শব্দটা বক্তা নয় বক্তৃ, তাহলে রিকারান্ত শব্দ আমরা কি পড়েছি? পিতৃ পড়েছি, ভ্রাতৃ পড়েছি। তো এই সমস্ত শব্দের মতো পুংলিঙ্গ শব্দের মতো চলবে। হ্যাঁ, আরেকটা বিষয় এখানে, আরেকটা জিনিস জানতে হয় যে শব্দটা কোন লিঙ্গে। ঠিক আছে, সেগুলো আমরা অভ্যাস করতে করতে দেখতে পাবো। এই জন্য আমাদের এই যে আমরা টেক্সট বা গল্পগুলো পড়ি তার দ্বারা এই জিনিসগুলো অনেকটাই ক্লিয়ার হয়। আজকে আহ, আহ, আচ্ছা, এর মাঝে তো শুভদীপ স্যারের আর ক্লাস হয়নি। মানে আমি তো সম্ভবত শনিবার নিয়েছিলাম, তারপরে আজকে বৃহস্পতিবার নিচ্ছি, তার মাঝে তো শুভদীপ স্যারের ক্লাস হয়নি, তাই তো? না, সোমবার অমিত সোমবার স্যারের অমিত ক্লাস। স্যারের ক্লাস হয়েছে। হ্যাঁ, অমিত স্যার বলেছেন। আচ্ছা, ঠিক আছে। আসলে শুভদীপ স্যার যেটা পড়ানো ওই প্র্যাকটিক্যালটা এখানে করানো যেতে পারে, আমি সেই জন্য একবার জেনে নিলাম। তাহলে আমরা এখনো পর্যন্ত তবতু প্রত্যয় সম্পর্কেই বিশেষ করে জানি। আচ্ছা, এখন আরেকটা বিষয় স্যার আছে এক মিনিট। হুম, হ্যালো। বলুন বলুন বলুন, তাপস ও, বাবু, বলুন। আমি একটু দেরিতে জয়েন করেছি স্যার। আপনারা কি হোমওয়ার্ক নিয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু আপনার হোমওয়ার্ক, আগের বারের ক্লাসে কি হোমওয়ার্ক দিয়েছিলেন? কিছু ছিল না তো মনে হয় সেরকম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দিয়েছিলেন দিয়েছিলেন। হোমওয়ার্ক দেওয়া হয়েছিল। আমি যেটা পড়িয়েছিলাম টেক্সটটা, সেই টেক্সটের কিছু কোশ্চেন ছিল যেটা আমি বলেছিলাম আনসিন টাইপ। এবারে সেখানে এক ওই বছর ওই যাবত, ওই বইতে, ওই বইতে যেগুলো লেখা আছে ওই যে হ্যাঁ লাস্টের হ্যাঁ দিকে হ্যাঁ ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই। ওখানে আহ, ও আচ্ছা, সরি, আমি একবারে মানে ঠিক আমার ঠিক। মাথা বেরিয়ে আপনি গেছে। আমাকে করে আজকে পাঠিয়ে দেবেন। আজকে নতুন কিছু কাজ দেবো, কিন্তু গত ক্লাসের কাজটা আজকে পাঠিয়ে দেবেন আমাকে অবশ্যই, তাহলে মানে আমি ওই 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 মানে বুঝতে পারছি, ওই গল্পের শেষে যে এক্সারসাইজটা আছে ওইটা বলছেন? ওটাই ওটাই ওটাই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা যে বিষয়গুলো আলোচনা করি সেগুলো আমাদের আপনাদের খুব কাজে লাগে তো, মানে যেরকম আহ, মানে এই যে প্রাতিপদিক ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ব্যাপারগুলো আমরা গত ক্লাসেও পড়েছিলাম, ওইগুলো আপনাদের মানে ধারণাগুলো কিছু ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ, ওটা অসাধারণ। আপনার আগের ক্লাস মাস্টার ক্লাস হয়েছে একবারে। আচ্ছা, তো মানে আমি আমার জানার উদ্দেশ্যটা কি, মানে আমি বলতে চাইছি যে মানে চর্বিত চর্বণটা হচ্ছে না তো, মানে আপনারা ওই জিনিসগুলো জানেন, আমি আবার ওইটাই বলছি, নতুন কিছু ওখানে আপনাদের কাছে যাচ্ছে না, আপনাদের বোরিং লাগছে কিনা, এটাই আমার জানার উদ্দেশ্য, আর কিছু না। ঠিক, তাহলে এখন আমরা স্যার অনেক হ্যাঁ বলুন শ্রাবণী ম্যাম। অনেক গ্যাপ, লার্নিং গ্যাপ থেকে যায় সাধারণত, বা গেছে হয়তো।
কি হচ্ছে যখন আপনারা করাচ্ছেন বা আগের ক্লাসটার কথা ধরেই বলছি, হুম। লার্নিং গ্যাপগুলো না আস্তে 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 বুঝতে পারছি। আমি যেমন আজকে করে আপনাকে যখন প্রথম কাজটা পাঠালাম, হ্যাঁ। একেবারেই আমি বক্তাটাকে ভেবেছিলাম হ্যাঁ। আকারান্ত পুংলিঙ্গ শব্দ, আমি তাই হ্যাঁ। জন্য হ্যাঁ। ওইভাবে করে পাঠিয়েছিলাম। আচ্ছা। তারপরেই আপনি যখন ক্রস করে আমাকে পাঠালেন, আমি আমি করেছিলাম বক্তা বক্তে বক্তাহা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একেবারে নরশব্দের মতো। তারপরেই মনে হলো যে না, বক্তৃ মানে এটা রিকারান্ত শব্দ একটা, যেমন মানে দ্রষ্টা বক্তা আর বেত্তা, আমার এই হুম। তিনটে ভুল হয়েছিল। হ্যাঁ। তো এই লার্নিং গ্যাপ গুলো আস্তে আস্তে হচ্ছে। আর এই যেমন প্রাতিপদিক বিষয়গুলো যা মানে জাস্ট শুনেছি, আর আমার এখনো অব্দি বিভক্তিতে আমি মানে আমার যাচ্ছে না কিছুতেই, বিভক্তি কারক এই জায়গাটা সরগরক হচ্ছে না আমার। হ্যাঁ। আর তো প্রত্যয়ে তো একেবারেই প্রত্যয় নেই, ফলে এগুলো দরকার। আচ্ছা। সুতরাং স্যার প্রচন্ড দরকার, মানে হ্যাঁ, হ্যাঁ। যতটাই আপনারা করাবেন, ধরে ধরে করাবেন, আমি খুব উপকৃত হব। আশা আচ্ছা। রাখি আমার বাকিরাও মানে হ্যাঁ, হ্যাঁ, উপকৃত। হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। আমি ওইটাই ভেবে আজকেও যে আমরা বিষয়টা আলোচনা করব, সেখানেও কিন্তু আমরা একটু এই কারক সম্পর্কেই একটু আলোচনা করব। আপনারা এরপরে বাচ্য পরিবর্তন করতে শিখছেন ধীরে ধীরে। আপনারা দেখছেন যে আপনারা আগের দিন গত ক্লাসে আপনারা এই কথাগুলো বলেছেন যে একটা বাক্য থাকলে ওখানে আমরা দেখছি যে রামঃ বিদ্যালয়ম গচ্ছতি, এটাকে আপনারা বলে দিলেন যে রামেণ বিদ্যালয়ঃ গম্যতে। প্রথমে বলে দিলেন যে একটাতে, আমি আগের দিন একটা টেবিল আপনাদেরকে দেখিয়েছিলাম উক্ত অনুক্তর ব্যাপারে, মনে আছে তো সকলের? আমাদের কাছে কটা কারক আছে আরেকবার আমি এটা একটু ঝালাই করে নিই, দিলে আজকের পাঠটা একটু সুবিধার হবে। কটা ছটা। কারক আছে? ছটা কারক। ছটা কারক, ঠিক আছে। এখন এই যে ছটা কারক রয়েছে, এই কারকগুলোর আরেকটা বিভাগ ছিল উক্ত আর অনুক্ত। তো অনুক্ত কারকগুলো কোনটা কোন বিভক্তিতে হয় আমি জেনে নেব মঞ্জু ম্যামের কাছ থেকে। কর্তৃকারকে প্রথমা, কর্মকারকে দ্বিতীয়া, করণকারকে তৃতীয়া, সম্প্রদানকারকে চতুর্থী, অপদানকারকে পঞ্চমী, অধিকরণকারকে সপ্তমী। এটা হচ্ছে অনুক্ত। আচ্ছা, এইটা যে বলা হলো, এটা কি ঠিক বলা হলো? কেউ এই সঙ্গে সবাই সহমত, নাকি কেউ বলতে চাইছেন যে এটা ভুল আছে, আমি অন্য কিছু বলতে চাই? শর্মিষ্ঠা ম্যাম? ঠিকই তো আছে মনে হচ্ছে আমার। আচ্ছা, শ্রাবণী ম্যাম আপনি কি বলছেন? স্যার একটু কন্টেক্সট আরেকবার বলবেন? আচ্ছা, হ্যাঁ, প্রবল বাবু, প্রবাল বাবু, হ্যাঁ। হ্যাঁ, আহ, প্রথমাটা মানে তিনটে বচনেই প্রথমাটা উক্ত। উক্ত, আচ্ছা। বাকিগুলো এমনিতে অনুক্ত, কিন্তু বাচ্য পরিবর্তনের সময় ওই কর্মকারকটা যেটা আগে মানে আগে যেটা দ্বিতীয় ছিল আর কি, হুম। সেইটা উক্ত হয়ে যায়, বাকিগুলো সব অনুক্ত। হুম। আচ্ছা, আমি আগের দিন ওই টেবিলটা দেখিয়েছিলাম, আপনারা ওই টেবিলটা সম্ভবত ভালো করে দেখেন, ওই জন্য আরেকটু সমস্যা হচ্ছে। আমি আরেকবার আপনাদেরকে আজকে আবার দেখাচ্ছি। তাপস বাবু, আপনি কি বলছেন? ঠিক ঠিক বলছেন? মানে এই যে কথাগুলো এতক্ষণ হলো, সবটাই কি ঠিক? না, আমি একটু তাহলে বলি আমার হ্যাঁ, আপনি বক্তব্য। বলুন, শুনে নেই আপনার কথাটা। হ্যাঁ, আপনার টেবিল অনুযায়ী যা শিখলাম হ্যাঁ। সেটা হচ্ছে যে কর্তা উক্ত থাকলে হুম। প্রথমা হুম। কর্তৃবাচ্যে, হুম। আর বাদ বাকি সবই কিন্তু অনুক্ত। হুম। যেমন অনুক্ত কর্মে দ্বিতীয়া হবে, হুম। অনুক্ত কর্ণে তৃতীয়া, হুম। অনুক্ত সম্প্রদানে চতুর্থী, হুম। অনুক্ত অপাদানে পঞ্চমী, হুম। ষষ্ঠী তো সম্বন্ধ নেই, আর তার অনুক্ত অধিকরণে সপ্তমী। সব। এরপর এরপর যদি ভাব বা কর্ম নিবাচ্ছে, সেখানে কর্মটা দ্বিতীয়াতে না গিয়ে হয়ে প্রথমা হবে, আর কর্তা সেখানে তৃতীয়া বিভক্তি হবে। এটাই আমি শিখেছি তো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওই টেবিলে আমি যেটা গত ক্লাসে পাঠিয়েছিলাম, ওইখানে একটা একটা লাইনে একটা ছোট্ট ভুল আছে, যেই ভুলটা আমি পড়ানোর সময় ভালো করেই বুঝিয়েছি, কিন্তু ওইটার কারণে, ওই টেবিলটা দেখার কারণে আপনারা মানে ওইটা তাপস বাবু যেটা বুঝেছেন টেবিলটা দেখে, সেটাতে ওই ছোট্ট একটার জন্য
একটা ছোট্ট ভুলের জন্য মানে পুরো জিনিসটা অন্যরকম ভাবে উনি বুঝেছেন, কিন্তু ওটা ভুল, আমি ভুলের কারণেই দেইনি, ওটা আমি ইচ্ছে করে ওরকম দিয়েছি, কারণ আমি ক্লাসে যেটা পড়িয়েছি ওটার সঙ্গে আপনার ছিল যে স্যার আপনি ক্লাসে এটা বললেন কিন্তু এখানে অন্যরকম কেন, এইটা জানার জন্য আমি টেবিলটা ওরকম ভাবে সাজিয়েছিলাম। ঠিক আছে, আমি আরেকবার বলি তাহলে। আজকে স্ক্রিনটা দেখুন, এই জিনিসটা খুব ভালোভাবে ধারণাটা বদ্ধ করে নিন। আজকে যেটা পড়াচ্ছি এই জিনিসটা খুব ভালোভাবে ধারণা করে নিন, কারণ এরপরে শুভদীপ স্যারের ক্লাস হোক, আমার ক্লাস হোক, সব ক্লাসেই যখন আমরা এই বাচ্য পরিবর্তন ইত্যাদি করতে থাকবো তখন এই উক্ত অনুক্তের ব্যাপারটা কিন্তু খুব ক্লিয়ার থাকতে হবে। যেমন প্রথমেই আমি যেটা শুনলাম যে কর্তায় অনুক্ত কর্তায় প্রথমা বিভক্তি, এটা খুবই ভুল কথা। আপনারা দেখুন আমাদের কাছে 6টা কারক রয়েছে, তো আমরা প্রথমে এই কারকগুলোকে দুটো ভাগে ভাগ করে নেব। দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? দেখতে পাচ্ছেন তো? স্ক্রিন দেখা হ্যাঁ যাচ্ছে? স্যার। হ্যাঁ, আমরা প্রথমে কি করলাম, এই যে 6টা কারক আছে এই 6টা কারককে আমরা প্রথমে 2 ভাগে ভাগ করে নিলাম। এক হচ্ছে উক্ত, 2 হচ্ছে অনুক্ত। এবারে উক্ত অনুক্তের ব্যাপারটা আমি আরো ভালোভাবে বলবো। আগের দিন আমি উক্ত মানে প্রধান, অনুক্ত মানে অপ্রধান এইরকম ভাবে বুঝিয়েছিলাম। আজকে আরেকটু ডিপে গিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে টেবিলটা ভালো করে মনে করে নিন। উক্ত আর অনুক্ত, উক্ত অনুক্তের মধ্যে কি ব্যাপারটা, ধরে নিন যতগুলো কারক আছে সব কারকগুলোই কখনো অনুক্ত হয় কখনো উক্ত হয়। এবারে যখনই সে অনুক্ত হবে তখন তার জন্য পাণিনীয় ব্যাকরণ অনুসারে 7টা বিভক্তি নির্দিষ্ট। ঠিক আছে, 7টা বিভক্তির মধ্যে আমরা দেখতে পাবো কি 5টা বিভক্তি কাজে লাগছে। যখনই এই 6টা কারক উক্ত হয় তখন তাদের জন্য স্পেসিফিক 5টা বিভক্তি রয়েছে। কোনগুলো? তো অনুক্ত কর্তা যদি অনুক্ত হয় তাহলে তার জন্য রয়েছে তৃতীয়া বিভক্তি। কেউ বলবেন না অনুক্ত কর্তা প্রথমা বিভক্তি, ঠিক আছে মঞ্জু ম্যাম? অনুক্ত কর্তা তৃতীয়া বিভক্তি। 2 নাম্বার, অনুক্ত কর্ম হলে দ্বিতীয়া বিভক্তি, অনুক্ত করণ তৃতীয়া বিভক্তি। করণে আমাদের সমস্যা হয় না, আমরা কর্তাটা আসলে বুঝতে পারি না। তো এইটা মনে রাখবেন স্পেসিফিক, অনুক্ত কর্তা তৃতীয়া বিভক্তি, অনুক্ত কর্ম দ্বিতীয়া বিভক্তি, অনুক্ত করণ তৃতীয়া বিভক্তি। ঠিক একইভাবে অনুক্ত সম্প্রদান চতুর্থী বিভক্তি, অনুক্ত অপাদান পঞ্চমী বিভক্তি, অনুক্ত অধিকরণ সপ্তমী বিভক্তি। এই হচ্ছে টেবিল, যেটা আপনারা জানতেন, সেটা অনুক্তের বিষয়ে। বোঝা গেছে? এখন আমাদের সবচেয়ে সংশয়ের জায়গা হচ্ছে তাহলে প্রথমা কিসে হয়? প্রথমা সেই পায়, প্রথমাটা মূলত ডিফল্ট। মানে এই যে এতগুলো আমরা দেখলাম কর্তা কর্ম করণ সম্প্রদান, এগুলো যদি উক্ত হয়ে যায় তাহলে তারা সকলে প্রথমা পায়। মানে কর্তাই খালি প্রথমা পাবে এরকম নয়, আমার টেবিলে লেখা ছিল উক্ত কর্তাই প্রথমা। যদিও আমি গত ক্লাসে এটা বুঝিয়েছিলাম উক্ত কর্তা নয়, যে উক্ত হবে তাতেই প্রথমা, কিন্তু আমি টেবিলে লিখেছি উক্ত কর্তাই প্রথমা, কেবলমাত্র ব্যবহার হয় তাই জন্য, আর কিছু নয়। তো আজকে এই জিনিসটা পরিষ্কার করে নিন যে উক্ত কর্তায় প্রথমা হয়, উক্ত কর্মে প্রথমা হয়, উক্ত করণেও প্রথমা হয়, উক্ত সম্প্রদানেও প্রথমা হয়, উক্ত অপাদানেও প্রথমা হয়, উক্ত অধিকরণেও প্রথমা হয়। যে উক্ত হবে সে প্রথমাতে যাবে, সেটা কর্তা হতে পারে, কর্ম হতে পারে, করণ হতে পারে, যা কিছু হতে পারে। বোঝা গেছে? এতটা পর্যন্ত ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার আছে তো? আমি তাহলে আগে যাব। হ্যাঁ স্যার। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় এটাই, যখনই আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে কর্তা জন্য কোন বিভক্তি, কর্তা কোন বিভক্তিতে হয়, তাহলে আপনাকে প্রথমেই একটা প্রশ্ন করতে হবে যে আপনি উক্ত কর্তার কথা বলছেন নাকি অনুক্ত কর্তার কথা বলছেন। বুঝতে পারা গেছে? কর্তাতে আমাদের সবচেয়ে বেশি সংশয় হয়। আমরা জানি কর্তা মানে প্রথমা, কিন্তু কর্তাতে যে প্রথমা হয় তার জন্য কিন্তু কোনো সূত্র নেই। বোঝা গেছে? কর্তার জন্য তৃতীয়া হয়, কর্তৃকরণয়োস তৃতীয়া বলে একটা সূত্র রয়েছে, যা কি করে কর্তা আর করণের তৃতীয়া বিভক্তি বিধান করে। তো কর্তার জন্য কখনো প্রথমা বিভক্তি হয় না। তাহলে এখন প্রশ্ন কি, কর্তা তাহলে মানে প্রথমা বিভক্তিতে যে আমরা দেখতে পাই রামহ, সেটা কি করে হলো? সেই জন্য আপনাকে প্রতি প্রশ্ন করতে হবে যে আপনি যে প্রশ্নটা করলেন কর্তার জন্য কোন বিভক্তি, তাহলে আমাকে বলুন উক্ত কর্তা জানতে চাইছেন না আপনি অনুক্ত কর্তা জানতে চাইছেন।
যদি আপনি বলেন যে হ্যাঁ উক্ত কর্তায় কোন বিভক্তি আর অনুক্ত কর্তায় কোন বিভক্তি, তাহলে আমি বলবো তৃতীয়া। যদি আপনি বলেন উক্ত কর্তায় কোন বিভক্তি, তখন আমি বলবো প্রথমা। ঠিক একইভাবে কর্মের জন্য কোন বিভক্তি, এরকম প্রশ্ন হলে উক্ত কর্ম জানতে চাইছেন না অনুক্ত কর্ম জানতে চাইছেন? অনুক্ত কর্ম যদি জানতে চান তাহলে দ্বিতীয় বিভক্তি, যদি উক্ত কর্ম জানতে চান তাহলে প্রথমা বিভক্তি। বোঝা গেছে? স্যার একটা জিনিস একটু কনফিউশনটা দূর করতে চাইছি। হ্যাঁ, উক্ত মানে আমরা শিখেছি যে উক্ত অর্থ হচ্ছে ক্রিয়াপদের সাথে যার সরাসরি সম্পর্ক আছে। সরাসরি সম্পর্ক আছে। হ্যাঁ, হ্যাঁ, মানে রাম লিখতি, রামের সাথে লেখার সম্পর্ক আছে, সুতরাং রাম লিখছে, এখানে কর্তা উক্ত আছে। হুম, এবারে স্যার আমি জিজ্ঞাসা করছি, ধরুন রামঃ লিখতি কলমেন, হুম, এখানে রাম মানে এইখানে প্রশ্নটা আমাদের কিভাবে করা উচিত, মানে রাম কলমের সাথে মানে কলম দিয়ে লিখছে, তাহলে রাম তো লিখছেই স্যার, হুম, কলম দিয়ে লিখছে, হুম। তাহলে এই জায়গাটা আমার গুলিয়ে যাচ্ছে যে এখানে উক্ত অনুক্ত কোনটা। আচ্ছা, এবারে দেখুন, স্যার আরেকটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন, মানে উক্ত অনুক্ত কোনটা। আর যদি মানে এই যে আমরা বলছি যে মানে যেই উক্ত হবে মানে মানে আম, আহ, মানে অপাদান হোক, সেটা সম্প্রদান হোক বা অধিকরণ হোক, যেই হোক না কেন, সে যদি উক্ত হয় তাহলে সে কর্তা পাবে, আর যদি অনুক্ত হয় তাহলে সে মানে মানে অনুক্ত তত্ত্ব কর্তা বিভক্তি পাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ তার যে বিভক্তি পাবে। স্যার এই জায়গাটা একটা উদাহরণ দিন আমাকে, ঠিক মানে আছে। একটু উদাহরণ দিয়ে আমার এই কনফিউশনটা একটু ইয়ে করুন। ওকে, ওকে, আমরা প্রথম আপনার যে প্রশ্নটা সেটা নিয়ে আসি। ঠিক আছে, দেখুন, আমাদের ওটাই আজকে আমি ওটাই বোঝাতে চাইছিলাম যে উক্তটা অনুক্ত এই দুটো কি। উক্ত মানে কথাটার অর্থ হচ্ছে যেটা বলা হয়ে গেছে। ঠিক আছে, উক্ত কথাটার অর্থ কি, যেটা বলা হয়ে গেছে। এইবারে দেখুন, রামঃ বিদ্যালয়ম গচ্ছতি, আমি গত দিনে বলেছিলাম কর্তা, এই যে এখানটাতে যে তি প্রত্যয়টা আছে না, আমি গতদিন এই কথাটা বলেছিলাম, আপনাদেরকে ভালোভাবে মনে আছে যে এখানে যে তিপ্তস ঝি, সিপথস থ, মিপবস মস যে প্রত্যয়গুলো থাকে নটা, তারা কিন্তু কাকে ইন্ডিকেট করে? কর্তাকে ইন্ডিকেট করে। যেমন আমি বাংলাতে যদি বলি যাচ্ছি, তাহলে সেখানে কর্তাটা কিন্তু আমি এই শব্দটা না বললে সে যাচ্ছির যে ছি প্রত্যয়টা রয়েছে ওখানে, সে কিন্তু এটা বুঝিয়ে দেয় আমি এখানে কর্তা। ঠিক একইভাবে গচ্ছতি, গচ্ছতি যেটা রয়েছে, গচ্ছতি বলার সঙ্গে সঙ্গে সেখানে দুটো অর্থ বোঝা যায়। কি কি বোঝা যায়? গচ্ছতি বলার সঙ্গে সঙ্গে একটা বোঝা যায় গম, মন, ক্রিয়া, তার সঙ্গে আরেকটা বোঝা যায় ক্রিয়ার কে কর্তা। আমি যদি পুরোটা না দেই, মানে রামঃ বিদ্যালয়ম গচ্ছতি এই অংশটা আমি বাদ দিলাম, খালি গচ্ছতিটা লিখি, তাহলে এই গচ্ছতির অর্থটা কি বলুন তো? এক হচ্ছে গচ্ছতির দ্বারা কি বুঝতে পারছেন? গচ্ছতি মানে যাচ্ছে, এটা বুঝতে পারছেন তো? হ্যাঁ স্যার। বুঝতে পারছেন? তাহলে গমন ক্রিয়া এইটা বুঝতে পারছে গচ্ছতি থেকে। সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা জিনিসও আপনি বুঝতে পারছেন যে গচ্ছতির কর্তা একজন, একজন যাচ্ছে, দুজন যাচ্ছে না, সংখ্যাটা বোঝা যাচ্ছে। সঙ্গে সঙ্গে কর্তাটা বোঝা যাচ্ছে যে কর্তাটা অসমত শব্দ বা যুষ্মত শব্দ হবে না, তা বাদে অন্য কেউ হবে, থার্ড পার্সন যেটাকে আমরা বলি ইংরেজিতে প্রথম। সেটা রাম হতে পারে, সেটা বালক হতে পারে, সেটা সহ হতে পারে, এ সহ হতে পারে, ভবান হতে পারে, ভবতী হতে পারে, কিছু একটা হতে পারে। তাহলে কর্তাটাকে আমি জানতে পারলাম, মানে কর্তাটাকে জানতে পারলাম বলতে স্পেসিফিক কর্তাটাকে জানতে পারলাম না যে ভবান নাকি শ্রাবণী ম্যাম নাকি প্রবাল বাবু, এইটা আমি জানতে পারলাম না, কিন্তু জানতে পারলাম যে কেউ কর্তা যাচ্ছে। বোঝা গেছে তো? তাহলে এই গচ্ছতির দ্বারা, এই যে গচ্ছতির এই কর্তার অংশটা কে বুঝিয়ে দেয় বলুন তো? এই তি প্রত্যয়টা বুঝিয়ে দেয়। এখানে যে যে তীপটা যেটা আমরা দেখি, সেই তীপটা বুঝিয়ে দেয় এখানে কর্তা। আর গচ্ছতিতে যে গম ধাতুটা আছে তার অর্থ গমন ক্রিয়া। তাহলে গমন ক্রিয়া আর কর্তা এই দুটো অর্থ, তার সঙ্গে সঙ্গে একজন কর্তা, আমি এরকম লিখতে পারি একজন কর্তা, মানে বচনটা। এই তিনটে জিনিস আমরা গচ্ছতি থেকে বুঝতে পারলাম। তাহলে গমন ক্রিয়াকে সঙ্গে সঙ্গে কর্তাকে গচ্ছতি বুঝিয়ে দিল, মানে কর্তার কর্তার সম্পর্কে আমি কোথা থেকে জেনে গেলাম বলুন তো? গচ্ছতি এই ক্রিয়াপদ থেকেই জেনে গেলাম।
আমার আশয়টা বোঝা গেছে? আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম, গচ্ছতি প্রতিপাদন এটাই করছে, গমন ক্রিয়া তার সঙ্গে কর্তা, এই দুটোকেই কিন্তু গচ্ছতি বুঝিয়ে দিল, মানে কর্তাকে বুঝিয়ে দিল। তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবারে দেখুন, হ্যাঁ, এবারে কি ছিল আমাদের, রামঃ বিদ্যালয়ম গচ্ছতি। এখানে আমি পরের এখানে দেখুন, হ্যাঁ, রাম, এটাকে বাদ দিন এখন, বিদ্যালয়, বিদ্যালয় মানে বিদ্যালয়, কিন্তু বিদ্যালয়ে যাচ্ছে, এই বিদ্যালয়ে উদ্দেশ্যে বা বিদ্যালয় এই ব্যাপারটা বোঝানোর জন্য একটা বিভক্তি লাগবে, জামা কাপড় পরাতে হবে তাকে। তো সেই বিভক্তিটা যে বিদ্যালয়ে যাচ্ছে এই বিষয়টা বোঝানোর জন্য অম বিভক্তি রয়েছে। বোঝা গেছে? তাহলে অম বিভক্তি এই বিদ্যালয়ে এই বিষয়টা, বিদ্যালয় মানে বিদ্যালয়ের প্রতি এই যে অর্থটাকে বোঝাচ্ছে অম বিভক্তি, সেই জন্য সেখানে তাকে কর্ম বোঝানোর জন্য আমাকে এখানে অমটা যুক্ত করতে হবে। এই অংশটা ক্লিয়ার হলো? আমি কি বললাম, গচ্ছতি, রামঃ বিদ্যালয়ম গচ্ছতিতে গচ্ছতিটা গমন ক্রিয়া আর কর্তাটাকে বুঝিয়ে দিল। তারপরে কি কোথায় যাচ্ছে? তো বিদ্যালয়ে যাচ্ছে। বিদ্যালয়ে যে যাচ্ছে, বিদ্যালয় শব্দটা কেবলমাত্র বিদ্যালয়ে যাচ্ছে এটা বোঝাতে পারে না, তার সঙ্গে একটা বিভক্তি লাগাতে হয়, যে বিভক্তিটা হলো অম বিভক্তি, যা বুঝিয়ে দিল ব্যাপারটা কি, কি বিষয়টা বুঝিয়ে দিল, যে বিদ্যালয়ের প্রতি যাচ্ছে, যেটা কর্ম, সেই কর্মের অর্থটা এখানে অম বুঝিয়ে দিল, অম বিভক্তি ওটা বুঝিয়ে দিল যে কর্ম অর্থটা এখানে আমি বলতে চাইছি, তো সেটা আপনি বুঝে নিন যে বিদ্যালয়ের প্রতি যাওয়া হচ্ছে। বোঝা গেল? তাহলে আমাদের এখানে হিসেব মতো রাম এই পদটার কোনো দরকারই নেই। আমরা কেবলমাত্র যদি বিদ্যালয়ম গচ্ছতি বলি, তখন এখানে আমরা গমন ক্রিয়া, তার একজন কর্তা রয়েছে আর বিদ্যালয় রয়েছে, এটা বুঝে নিতে পারি। বিদ্যালয়টা কর্ম, এটা আমরা বুঝে নিতে পারি। তাহলে রামটার কি দরকারটা কি? তো রামের দরকার হচ্ছে যে গমন ক্রিয়াটা করেছে সে আর কেউ না, সে রাম। বোঝা গেছে? তো রাম হচ্ছে, রামের তাৎপর্যটা কি, যে রামটা কেবলমাত্র যাচ্ছে বলে সেই জন্য তার ব্যবহার, কে যাচ্ছে এটা বোঝানোর জন্য, যে এখানে স্পেসিফিক্যালি রাম যাচ্ছে, শ্যাম যাচ্ছে না, ওটার জন্য রামের ব্যবহার। এইবারে দেখুন, গচ্ছতি ক্রিয়াটা, গচ্ছতি ক্রিয়ার দ্বারা কর্তাটাকে বলা হয়ে গেছে বলে ও উক্ত। আমাদের শাস্ত্রে একটা নিয়ম আছে, উক্তার্থানাম অপ্রয়োগঃ। আমি এখানে বলে লিখে দিই, নিয়মটা হচ্ছে উক্তার্থানাম অপ্রয়োগঃ। যেটা উক্ত হয়ে গেছে মানে যেটা বলা হয়ে গেছে, সেটার প্রয়োগ করা দরকার নেই, আর প্রয়োগ করা উচিত নয়। তাহলে গচ্ছতির দ্বারা গমন ক্রিয়ার কর্তাকে বলা হয়ে গেছে, বিদ্যালয়ে কিন্তু কর্মটাকে বলা হয়নি, সেই জন্য এখানে কর্ম লাগাতে হলো। কিন্তু কর্তাটাকে তো আগে থেকে বলা হয়ে গেছে, তাহলে তার আর প্রয়োগ করার কোনো দরকার ছিল না। যেহেতু দরকার নেই, সেই জন্য ওখানে তৃতীয়া বিভক্তি হলো না। এখানে বুঝতে পারলেন না সম্ভবত। অপ্রয়োগ জায়গাটা বুঝতে পারিনি। আচ্ছা, মানে প্রয়োগ করা খুব দরকার নেই মানে এটা কি, কোথায় প্রয়োগ করবো না? দেখুন দেখুন, যেই অর্থটা একবার বলা হয়ে গেছে, সেই অর্থটাকে বলার জন্য আবার নতুন করে চেষ্টা করার কোনো দরকার নেই, এটা হচ্ছে বিষয়। উক্তার্থানাম অপ্রয়োগঃ, এই বাক্যটার কি অর্থ, যেই অর্থটা একবার বলা হয়ে গেছে সেই অর্থটাকে আবার দ্বিতীয়বার বলার কোনো দরকার নেই। বোঝা গেছে? এটা হচ্ছে উক্তার্থানাম অপ্রয়োগঃ, এটার তাৎপর্য। এটা ক্লিয়ার? তো এখানে দেখুন, বিদ্যালয়ম গচ্ছতি রামঃ বিদ্যালয়ম গচ্ছতি, এখানে গচ্ছতির দ্বারা যেমন গমন ক্রিয়ার কর্তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, তাহলে কর্তাকে একবার বলে দেওয়া হলো। বিদ্যালয়ে কি রয়েছে, বিদ্যালয়ে কর্মকে বুঝিয়ে দিল। রাম কি করছে, রাম আবার সেই কর্তাকে বোঝাচ্ছে। তাহলে একবার তো গচ্ছতি ক্রিয়ার দ্বারা আমি কর্তাকে বুঝিয়ে দিলাম, তাহলে আবার আলাদা করে আমাকে রামের জন্য মানে রাম যে কর্তা এটা বোঝানোর কি দরকার? মানে রামের পরে তাহলে হিসেব মতো বিভক্তি হওয়া উচিত নয়। কিন্তু স্যার একটা কথা আছে এখানে, বলুন। সেটা হচ্ছে যে এইটা
আমি বা তুমির ক্ষেত্রে আপনি এটা বলছেন একদম ঠিক যে উত্তরার্থানাম অপ্রয়োগঃ, হুম কিন্তু যখন এটা প্রথম পুরুষে হচ্ছে হুম তখন এক্স্যাক্টলি কর্তাটা কে ওটাকেই তো স্পেসিফাই করার জন্য রামহ হ্যাঁ বা হ্যাঁ সহ লিখতে হ্যাঁ হবে। ঠিক 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 বলেছেন। আমার কথাটা শুনুন, আপনি যেটা বলছেন ওটা সবগুলোর ক্ষেত্রে, মানে আপনার কাছে ক্লিয়ার কোথায়? মধ্যম পুরুষ আর উত্তম পুরুষের ক্ষেত্রে জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, কারণ ওখানে তো কর্তা একজনই হবে। উত্তম পুরুষ অসমত কারেক্ট। শব্দ বা ইউষ্মত শব্দ, কিন্তু এখানে তো হাজার একদম। শব্দ রয়েছে। প্রবাল হুম। বাবু রয়েছেন, আপনি রয়েছেন, আমি মানে শিক্ষক রয়েছে, বালক রয়েছে, সবাই কর্তা হতে পারে। তো স্পেসিফিক রামকে বোঝানোর জন্য ওটা করা হচ্ছে। এইবার এখানে আমার যেটা বক্তব্য, বিদ্যালয়ের উত্তর আমরা কিন্তু প্রথমা বিভক্তি লাগাইনি, আমরা কি লাগিয়েছি? অম লাগিয়েছি, কর্ম লাগিয়েছি। কর্ম ইজিক্যাল টু অনুক্ত। আমরা দ্বিতীয় বিভক্তি লাগিয়েছি, মানে কি? অনুক্ত কর্ম, তাই তো? বোঝা গেছে? তাহলে এখানেও আমার বক্তব্যটা যেটা, এখানেও তাহলে অনুক্ত কর্তা হওয়া উচিত ছিল তো। অনুক্ত কর্তা মানে কি? এখানে কোন বিভক্তি হওয়া উচিত? তৃতীয়া বিভক্তি হওয়া উচিত, মানে সু ঔ যশ অম ঔট সস টা ভ্যাম ভিস টা বিভক্তিটা হওয়া উচিত ছিল। তাহলে আমাদের বাক্যটা কি দাঁড়িয়ে যেত? আমাদের বাক্যটা তখন দাঁড়াতো রামেণ বিদ্যালয়ম গচ্ছতি, এরকম বাক্যটা দাঁড়াতো। কিন্তু এখানে আমি ওই রামেণতে টাটা লাগাবো না। কেন লাগাবো না? কারণ গচ্ছতির যে তীটা রয়েছে না, ও কর্তাকে আগে বলে দিয়েছে। কর্তাটা হলো রাম, এটা সে আগে বলে দিয়েছে। বোঝা গেল? রাম শব্দ হিসেবে বলেনি যে রামই কর্তা, এটা বলেনি, কিন্তু একজন কর্তা রয়েছে, সে এক বচনে রয়েছে, আর সে প্রথম পুরুষ, এটা কিন্তু গচ্ছতির তীটা বলে দিয়েছে। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ ঠিক। এখনো এখনো কিছু বোঝা যায়নি এরকম? না, কারণ রামেনও হলেই ওটা একদম ক্লিয়ার হয়ে যেত, ওটা গম্যাতে হয়ে যেত, সেই না জন্যই। না না, গামিয়াতে না। দেখুন, আমার বিষয়টা কি, আমার যেটা আজকে মানে বোঝানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে, হুম। গচ্ছতি ক্রিয়া কর্তাকে আর ক্রিয়াকে বলে দিচ্ছে। আমরা কেবলমাত্র গচ্ছতি বললে ক্রিয়াটাকে বুঝছি তা নয়, গমন ক্রিয়াটা তো বোঝাই যাচ্ছে, সঙ্গে সঙ্গে তার একজন কর্তা রয়েছে, এটাও আমি বুঝতে পারছি। তো এখন স্বাভাবিকভাবে কর্তা, এখানে কর্তা উক্ত হয়ে গেছে। আমার বলার তাৎপর্যটাই এটা, আমি এই যে উক্তার্থনাম অপ্রয়োগ লিখেছি, এটার মানে হচ্ছে এটা যে যেটা বলা হয়ে গেছে সেটার আর ওই বাক্যে প্রয়োগ করবে না। তাহলে কর্তা তো বলা হয়ে গেছে গচ্ছতির দ্বারা, তাহলে রামে আবার নতুন করে বিভক্তি দেওয়ার তো কিছু নেই। বিভক্তির কাজটা তো গচ্ছতি করে দিয়েছে। এবারে বুঝতে পেরেছেন? বিদ্যালয়ের বিভক্তিটা, কর্ম বিভক্তিটা কিন্তু কোনো ক্রিয়াপদ বলেনি। কর্ম যেটা বোঝাবে বিদ্যালয়ের প্রতি, সেইটা কিন্তু কোনো ক্রিয়াপদ বা কোনো কিছু অন্য কেউ বুঝিয়ে দেয়নি, কিন্তু কর্তাটাকে এটা গচ্ছতি বুঝিয়ে দিয়েছে আগে। এতটা ক্লিয়ার কি? হ্যাঁ, এইটুকু ক্লিয়ার। এতটা ক্লিয়ার তো? এইবারে প্রশ্নটা হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে রামে কোনো বিভক্তি হওয়া উচিত ছিল না। হ্যাঁ, বিভক্তি না দিলেও চলতো। বিভক্তি না দিলেও চলতো, তাহলে এখানে কি হয়ে যেত? রাম ও বিদ্যালয়ম গচ্ছতি। কিন্তু এবারে যেহেতু রামের বিভক্তি দেওয়া দরকার নেই, তো সেটাই হচ্ছে এখানে কারণ, যে ওখানে কোনো বিভক্তি দিতে হবে না। যখনই বিভক্তি কোনো দিতে হবে না, তখন বাই ডিফল্ট প্রথমা পাবে। কারণ আমরা প্রথম দিন পড়েছিলাম, কি পড়েছিলাম? অপদম শাস্ত্রে না প্রয়ুঞ্জিতা। শাস্ত্রে আমরা অপদের প্রয়োগ করব না। শাস্ত্রে যদি ব্যবহার করতে হয় বা বাক্যে যদি ব্যবহার করতে হয়, তাহলে তাকে পদ হতে হবে। পদ কোনগুলো? সুবন্ত আর তিঙন্ত পদ। তাহলে একে আমাকে পদ বানাতে হবে, আর সেই পদ বানানোর জন্য আমরা কি করি? ওতে প্রথমা জুড়ে দিই। বোঝা গেছে? মানে ওকে জামা কাপড় যে পরাতে হয়, সেই জামা কাপড়টা বাই ডিফল্ট প্রথমা, মানে প্রথমার ওই জন্য কোনো বিভক্তি নেই, মানে বিভক্তি বলতে কোনো কারক নেই। প্রথমাটা সবার জন্য, জামা কাপড়টা খালি লাগিয়ে দেওয়ার জন্য প্রথম, আর কিছু না। একটু কি ক্লিয়ার হলো ব্যাপারটা? কিছুটা। কিছুটা। আবার আচ্ছা, আবার একবার বলি আমি। দেখুন, এই উক্ত কর্তাটা বুঝলাম, আপনি বাকিগুলোর উদাহরণ দিলে আমার মনে হয় পরিষ্কার হবে। উক্ত না না না, কর্তা উক্ত প্রথমা, কর্তা, উক্ত দেখুন দেখুন, কর্ম প্রথমা। ঠিক। আচ্ছা, আমি কর্মটাতে তাহলে দেখি এবারে। কর্মটা দেখলে ভালো করে আর একটু বোঝা যাবে ব্যাপারটা। দেখুন, একই জিনিস আমরা যখন লিখছি রামেণ বিদ্যালয়ঃ গম্যতে,
বাক্যটা শুদ্ধ তো? এখন এখানে এই বাক্যে কি হয়েছে, এই বাক্যে দেখুন গম্যতে রূপটা যখন হয়েছিল না, গমের সঙ্গে একটা ইয়ক বলে প্রত্যয় হয়, ইয়ক, সেই ইয়ক প্রত্যয়ের সঙ্গে আত্মনেপদী রূপ লাগে, দিয়ে গম্যতে এরকম রূপটা হয়। এইবারে গম্যতে রূপের মধ্যে এই যে তে প্রত্যয়টা রয়েছে, ইয়ক সহিত যে তেটা রয়েছে, এই গম্যতে কি প্রতিপাদন করছে বলুন তো? এই গম্যতে প্রতিপাদন করছে গমন ক্রিয়া, য় আর তে প্রতিপাদন করছে কর্ম কারক আর এক বচন। বোঝা গেছে? গচ্ছতিতে কি প্রতিপাদন করছিল? এক বচন, একজন কর্তাকে আর গমন ক্রিয়াকে। এখানে গম্যতেতে কি প্রতিপাদন হচ্ছে? গমন ক্রিয়া, কর্মকারক আর এক বচন। এতটা ক্লিয়ার হয়ে গেছে? ক্লিয়ার কি এটা? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার তো? এবারে দেখুন, এটা clear। তাহলে গম্যতে কি বলে দিয়েছে? গম্যতে কর্মকারককে বলে দিয়েছে। গচ্ছতিতে যেমন কর্তাকে বলে দিয়েছিল, গম্যতে তেমন কর্মকারককে বলে দিয়েছে। যেহেতু কর্মকারককে একবার বলা হয়ে গেছে, তাহলে কর্মকারক কি হয়ে গেল? উক্ত হয়ে গেল। উক্ত বলতে বলা হয়ে গেছে। উক্ত কথাটার অর্থ হলো বলা হয়ে গেছে। যেহেতু বলা হয়ে গেছে, তাহলে হিসেব মতো তার আর কোনো কিছুতে প্রয়োগ করার দরকার নেই। যেহেতু প্রয়োগ করার দরকার নেই, সেই জন্য বিদ্যালয়টা হিসেব মতো কি থাকা উচিত ছিল? মানে প্রথমা শূন্য। বিদ্যালয়টা বিদ্যালয় থেকে যাওয়া উচিত ছিল। হ্যাঁ। এবারে বাই ডিফল্ট ওখানে কি লাগবে? প্রথমা বিভক্তি লেগে যাবে। রামেন ওটা কেউ, কিন্তু কর্তাকে এখানে কেউ বলেনি। এই বাক্যে কর্তাকে কি কেউ বলেছে? কেউ তো বলেনি। সেই জন্য কর্তার জন্য বিভক্তি লেগে যাবে। বিভক্তি লেগে তৃতীয়া হয়ে যাবে। কর্তার জন্য কোন বিভক্তি নির্দিষ্ট? তৃতীয়া বিভক্তি। সেই জন্য সেখানে কি হয়ে গেল? তৃতীয়া বিভক্তি। বোঝা গেছে? হ্যাঁ মঞ্জু ম্যাম, এটা বুঝতে পেরেছেন? কারণ এই বিষয়টা একটু একটু জটিল, মানে অনেকটাই জটিল বিষয়টা, কিন্তু আমি চেষ্টা করছি যতটা সম্ভব ভাবে এটাকে এইভাবে বোঝানোর। উক্তটা বোঝা গেছে। অন্য একটা আমরা কারোকে দেখলাম, প্রথমে আমরা কর্তাতে দেখলাম, গচ্ছতিটা কর্তাকে বলে দিয়েছে, সেই জন্য কর্তায় প্রথমা, সে উক্ত হয়ে গেছে। উক্ত মানে যে তিঙন্ত রূপটা রয়েছে গচ্ছতি, সে তার প্রত্যয়ের দ্বারা কর্তাকে বলে দিল। সেই জন্য কর্তায় কোনো বিভক্তি হওয়ার দরকার ছিল না, কিন্তু কর্তাটা মানে সেই রামটাকে আমাকে কি করতে হবে? বিভক্তি সহিত প্রয়োগ করতে হবে, না হলে ওটা তো পদ হবে না, আমি বাক্যে ব্যবহার করতে পারবো না। সেই জন্য আমি ওখানে প্রথমা লাগাবো। কর্মের ক্ষেত্রে কি? গম্যতে বলার সঙ্গে সঙ্গে ওখানে কিন্তু গমন ক্রিয়াকে যেমন বোঝাবে, ঠিক একইভাবে কর্মকারককেও বুঝিয়ে দেবে। তাহলে কর্মকারক একবার বলা হয়ে গেল। যেহেতু কর্মকারক বলা হয়ে গেল, তাহলে বাক্যে আর নতুন করে কর্মকারকের ব্যাপারে কিছু বলার দরকার নেই। বিদ্যালয়টা খালি বিদ্যালয় রাখলেই হতো, কিন্তু অপদম শাস্ত্রে না প্রয়োজিত, আমাদের নিষেধ রয়েছে, পদই প্রয়োগ হবে বা শাস্ত্রে। সেই জন্য ওখানে আমরা কি করলাম? প্রথমা লাগিয়ে দিলাম। প্রথমার সেই জন্য কোনো মানে বৈশিষ্ট্যই নেই। ও হচ্ছে কিসের জন্য? ও কেবলমাত্র বাই ডিফল্ট রূপটাকে সাধু করার জন্য, পথ তৈরি করার জন্য। বোঝা গেছে? কিন্তু রামেন হতে দরকার রয়েছে। কর্তাটাকে কেউ বোঝাচ্ছে না তো। কর্তাকে বোঝানোর জন্য আমাদের জন্য নির্দিষ্ট কি আছে? তৃতীয়া বিভক্তি। সেই জন্য আমাকে তৃতীয়া লাগাতে হয়েছে। কর্তাকে কেউ উক্ত করেনি। রামেন বিদ্যালয় গম্যতে এখানে কর্তাকে কেউ উক্ত করেনি, মানে কর্তাকে কেউ আগে বলে দেয়নি। সেই জন্য তাকে বিভক্তি লাগাতে হলো আমাকে। যেহেতু বলে দেয়নি, সেই জন্য কর্তার জন্য কোন বিভক্তি ছিল? তৃতীয়া বিভক্তি ছিল। বিদ্যালয়ের জন্য কোন বিভক্তি ছিল? দ্বিতীয় বিভক্তি ছিল। কিন্তু যেহেতু বিদ্যালয়কে বলে দিয়েছে আগে, গম্যতের দ্বারা বিদ্যালয়কে একবার বলে দেওয়া হয়ে গেছে, তাহলে ওই জন্য ওখানে দ্বিতীয় বিভক্তি লাগানোর কোনো দরকার নেই। কেবলমাত্র যাতে পথ হিসেবে তাকে বাক্যে ব্যবহার করা যায়, সেই জন্য সেখানে বাই ডিফল্ট প্রথমা বিভক্তি লাগলো। বিষয়টা কি বোঝা গেল এবারে? স্যার হুম বলছি যে রামেণ বিদ্যালয় গম্যতে, ঠিক আছে? হুম এখানে এখানে মানে ক্রিয়ার সাথে গম্যতের সাথে সম্পর্ক বোঝাচ্ছে বিদ্যালয়। হুম তাহলে এরকম কি আমরা বলতে পারি যে বিদ্যালয় এখানে কর্তা? না 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 না, বিদ্যালয় পারি না কোনোদিন তো? কর্তা না। না না না, না পারি না।
না, আচ্ছা, তাহলে কর্তা সেই, তার মানে এখানে বিদ্যালয়টা খালি উক্ত। উক্ত। উক্ত কার দ্বারা উক্ত? হ্যাঁ, উক্ত, ঠিক। এইবারে স্যার, তাহলে মানে আমি আসলে বাংলা সংস্কৃতর মধ্যে খালি মানে জায়গাটা কিরকম একটা গুলিয়ে যাচ্ছে। তাহলে কর্তা, বাংলায় আমরা যা মানে যে কাজ করে কর্তা বলি, হুম তাহলে কর্তা কিন্তু রামী, হুম কিন্তু সে অনুক্ত। অনুক্ত, এবার অনুক্ত কর্তায় তৃতীয়া বিভক্তি হয়, তাই রামেণ। আমি কি ঠিক বুঝেছি? ঠিক বুঝেছেন, ব্যাস। বোঝা গেছে। কিন্তু আরেকটা স্যার, একটুখানি আপনাকে ডিস্টার্ব করছি। হুম হুম এইবারে আমার গন্ডগোলটা হচ্ছে এইখানে, তো বুঝতে পারছি, কিন্তু যখন ধরুন রামহ লিখতি কলমেন, এইখানে কর্তা তো সেই রামই, হুম কিন্তু মানে সেই রাম লিখছে, তাহলে স্যার এইখানে আপনি আমাকে বলুন এটা উক্ত, রাম কি উক্ত? হ্যাঁ, এবারে দেখুন, এই জায়গাটা স্যার গোলাচ্ছে রাম। রাম লেখনী শব্দ আছে আমাদের, ঠিক আছে, লেখনী। লেখনী তো লেখনীর দ্বারা করণ কারক সাধন রয়েছে, তাহলে লেখন্যা, লেখনী শব্দ নদী শব্দের মতো, লেখন্যা লিখাতি, ঠিক আছে। এবারে দেখুন এখানে লিখাতি ক্রিয়াপত্র যেটা রয়েছে, ওই লিখতিতে আমরা সেই দেখতে পাচ্ছি লাস্টে কি রয়েছে, তি রয়েছে, তাই তো। তো লিখতি ক্রিয়াপত্র তাহলে কিন্তু কয়েকটা জিনিসকে বুঝিয়ে দিচ্ছে। কি কি বুঝিয়ে দিচ্ছে? প্রথম হচ্ছে লেখন ক্রিয়া, তার সঙ্গে কর্তা আর এক বচন বুঝিয়ে দিচ্ছে, তিনটে জিনিস। এখন লেখন্যা হচ্ছে সাধন, লেখনী হচ্ছে কি করণ। কি করণ? কেমন? যে লেখার জন্য, মানে এই যে রাম যে লেখন ক্রিয়াটা করছে, সেই ক্রিয়াটা সম্পন্ন করার জন্য যেটা প্রকৃষ্ট সাধন হয়, মানে যেটা তাকে সাহায্য করে লিখতে বা কোনো একটা ক্রিয়া করতে, যেটা সাহায্য করে, সেটাতে আমরা জানি করণ হয়। করণ অর্থটা আলাদা ম্যাম। আমি বলছি যে তৃতীয়া আছে বলে আপনি সবসময় ভাববেন না যে ওটা কর্তাই, মানে কর্তা অনুক্ত হয়ে গেছে ইত্যাদি, ব্যাপারটা নয়। ব্যাপারটা হ্যাঁ, এটাই বাই ডিফল্ট ভাবছি যে এটাই মানে এরকমই আসছে আমার কাছে, যে কলমেনো মানে তৃতীয়া হয়ে গেছে। হুম কলমেনো মানে তৃতীয়া হয়ে যায়নি। আমাদের জন্য এই জন্য ওই টেবিলে কি লেখা আছে, আমরা টেবিলটা কি রেখেছি, যে অনুক্ত কর্তায় তৃতীয়া বিভক্তি, অনুক্ত করণে তৃতীয়া বিভক্তি। তৃতীয়া বিভক্তিটা মানে একজনের সম্পত্তি নয়, ওই বিভক্তিটা বাকিগুলো যেমন কর্ম হোক, সম্প্রদান হোক, এগুলো এক একটা বিভক্তি এক একজনের সম্পদ। কিন্তু এখানে যে তৃতীয়া বিভক্তিটা রয়েছে, ও কিন্তু দুজনের সম্পদ, কর্তারও সম্পদ, করণেরও সম্পদ। কর্তা আলাদা বিষয়, করণ আলাদা বিষয়। কর্তা আর করণকে কোনোদিন গুলিয়ে দেবেন না। মানে তৃতীয়ায় আছে বলেই ও কর্তা, মানে করণ হয়ে গেল এরকম, মানে কর্তাটা অনুক্ত হয়ে গেল, করণ আছে সেও অনুক্ত হয়ে গেল, এরকম ব্যাপারটা ভাবার কিছু নেই। মানে কর্তা আর করণ সমান নয়, দুটো আলাদা জিনিস। বোঝা গেছে? তাহলে স্যার এই ক্ষেত্রে কি হচ্ছে, ধরুন আমি বলছি রামহ দদাতি নারায়, আমি এটা করে নিই, এটা এখনো মানে মানে এই জায়গাগুলো খুব, আমি মানে বলছি, আমার কাছে ওটা গুলিয়ে যাচ্ছে। আপনার বিষয়টা একটু ভালোভাবে দেখুন। তাহলে লিখতি হয়ে গেল না, লিখতির দ্বারা আমরা তাহলে তিনটে বিষয় পেলাম। এইবারে দেখুন, লেখাতে সবচেয়ে সাহায্য করছে কে? পেন। সেই জন্য পেনে হয়ে গেল তৃতীয়া বিভক্তি। তৃতীয়া বিভক্তি কেন হলো? সে হচ্ছে করণ কারক। করণ কারক হয়ে গেল তাহলে লেখনী। এবারে করণ কারক হয়ে গেলে করণ কারকটাকে বোঝাবো কি? বোঝাবে কে? বোঝাবে তৃতীয়া বিভক্তি বোঝাবে। আমি তো বাক্যে লিখতে পারি না লেখনীটা করণ, মানে আমি এরকম ভাবে লিখতে পারি না। একটা বাক্য যখন আমি লিখবো তখন আমি লিখতে পারি না রাম কর্তা, লেখনী করণ, লেখা ক্রিয়া, এরকম করে তো আমি বাক্যটা প্রয়োগ করি না। রাম লেখন্যা লিখতি, এই বাক্যটার বদলে আমরা রাম কর্তা, লেখনী করণ, লেখা ক্রিয়া, এরকম ভাবে বাক্য প্রয়োগ করি না তো, তো করি না। কিন্তু এই অর্থগুলো আমরা বুঝিয়ে দেই, এই রামহ লেখন্যা লিখতি এর দ্বারা এই অর্থগুলোই আমরা কিন্তু বুঝিয়ে দিচ্ছি। আমি যখনই এই বাক্যটা প্রয়োগ করছি তখনই আপনি রাম কর্তা, লেখনী করণ, লেখা ক্রিয়া, এই জিনিসটা বুঝে নিচ্ছেন। কার দ্বারা বুঝছেন? এই শক্তিটা কোথায়? এই শক্তিটাই বিভক্তিগুলিতে। তো লেখনী যে করণ, লেখনী যে লেখার জন্য সাহায্য করছে, সেটা বোঝা যাচ্ছে এই লেখনীর পরে যে তৃতীয়া বিভক্তিটা রয়েছে, যেটা টা প্রত্যয়। সেই টা প্রত্যয়টা বুঝিয়ে দিচ্ছে যে এখানে লেখনীটা করণ, মানে সাহায্য করছে লিখতে। তো এ কর্তা নয়, স্বাভাবিকভাবে এ সাহায্য করছে, এ কর্তা নয়।
এতটা বোঝা গেছে, লেখনির ব্যাপারটা বোঝা গেছে তাহলে? বুঝেছি। বুঝেছেন? এবারে দেখুন, তাহলে আহ, একজন সাহায্য করলো আর লিখতির দ্বারা আমি কিন্তু লেখা ক্রিয়ার কর্তাটাকে তো বুঝেই গেলাম। তাহলে কর্তার কি কোনো ওই যে রাম হতে নতুন করে কি বিভক্তি লাগানোর কোনো দরকার আছে? কেন দরকার নেই? কারণ লিখতির দ্বারা তো কর্তাটাকে বোঝাই গেল। তাহলে রাম, কেবলমাত্র রামও লিখলেই তো হয়ে যেত। রাম কর্তাটা উক্ত হয়ে গেছে কোথায়? লিখতিতে যে তি প্রত্যয়টা রয়েছে সে উক্ত করে দিয়েছে একবার কর্তাকে। যেহেতু উক্ত হয়ে গেছে, একবার বলা হয়ে গেছে, তাহলে উক্তার্থানাম অপ্রয়োগঃ, আবার তাকে বলার কোনো দরকার নেই, সেটাকে আর বলতে হবে না নতুন করে, হুম, আমি বলবো না। তাহলে রামে কোনো বিভক্তি হবে না হিসেব মতো, কিন্তু না হলে পদ হবে না, সে পদের জন্য বাই ডিফল্ট প্রথমা লেগে যাবে। তো রামঃ লেখন্যা লিখতি। বিষয়টা কি ক্লিয়ার হলো? স্যার হুম। এইটুকু তো বুঝলাম, কিন্তু তাহলে এই বাক্যটাকে মানে লেখনীকে হুম। তৃতীয়াকে যদি আমরা উক্ত করতে চাই, হুম। আর তাহলে কি করব? আচ্ছা, দেখুন, এইবারে আমরা যে যে অংশগুলো পড়েছি সেখানে আরেকটা বিষয় হচ্ছে এটা, আমরা যেমন দেখি কর্তা আর কর্তৃবাচ্য, কর্মবাচ্য, এগুলো যেমন উক্ত অনুক্ত হয়, ঠিক একইভাবে করণ কারক, সম্প্রদান কারক, এগুলোকে অনুক্ত উক্ত করতে গেলে তখন কিন্তু বাক্যের স্ট্রাকচারটা অন্যরকম হয়। সেগুলো কিছু কিছু ক্ষেত্রে হয়, সব ক্ষেত্রে হয় না। বোঝা গেছে? এগুলো যেমন প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, রামঃ বিদ্যালয়ম গচ্ছতি, রামেণ বিদ্যালয়ঃ গম্যতে, এই সমস্ত জিনিসগুলো আমরা কেবলমাত্র কর্তার কর্মের ক্ষেত্রে দেখতে পাই। কিন্তু করণ, সম্প্রদান প্রভৃতির ক্ষেত্রে ওই রকম ভাবে বাচ্য পরিবর্তনটা হয় এরকমটা হয় না বিশেষ। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, যেমন একটা আমি উদাহরণ দিই। দেখুন, দানীয়ঃ বিপ্রহ, দেখতে পাচ্ছেন? তো দানীয়ঃ বিপ্রহ, এখানে দানীয়ঃ এই শব্দটার অর্থ হচ্ছে দিয়াতে अस्मै। अस्मै মানে, অসময় রূপটা কোথায় হয় বলুন তো? চতুর্থীতে হয়। বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ, এই যে এখানে দানীয় যে শব্দটা রয়েছে, দানীয় শব্দটাতে আমরা কিন্তু খুব একটু মানে গভীরে চলে যাচ্ছি বিষয়টাকে নিয়ে। একটা দা ধাতু আছে, দা ধাতুর সঙ্গে একটা প্রত্যয় হয়, প্রত্যয়টা হচ্ছে অনিয়র প্রত্যয়। বোঝা গেছে? তো দা ধাতুর সঙ্গে অনিয়র প্রত্যয় যুক্ত হলে রূপ হয় দানীয়। এখন দেখুন, এর বিগ্রহ হচ্ছে এরকম, বিগ্রহ বলতে অর্থ, অর্থ হচ্ছে এই দানীয় বলতে কি বোঝায়? দিয়াতে अस्मै, যাকে দেওয়া হয় সে হচ্ছে দানীয়। দানীয় পত্রার কি অর্থ? যাকে দেওয়া হয়। যেমন ধরে নিন ব্রাহ্মণকে গরু দেওয়া হচ্ছে, তো ব্রাহ্মণ হচ্ছে দানীয়। এইবারে দানীয়তে কোন বিভক্তি রয়েছে? দানীয় পত্রাতে কোন বিভক্তি রয়েছে দেখতে পাচ্ছেন? কোন বিভক্তি রয়েছে? প্রথমা। প্রথমা রয়েছে। এখানে দিয়াতে अस्मै বলার সঙ্গে সঙ্গে এখানে মূলত দিয়তে পদের দ্বারা এই যে অনিয়র প্রত্যয়টা আছে, অনিয়র প্রত্যয়ের অর্থ হচ্ছে কর্ম বা ভাব। কর্ম বা ভাব জানেন তো? কর্ম, যেমন আমরা গম্যতে লিখলাম, এটা হচ্ছে কর্মবাচ্য। তো কর্মবাচ্য বা ভাববাচ্যের অর্থটা এই দিয়তের দ্বারা বোঝা যাচ্ছে। কর্মবাচ্য বা ভাববাচ্য। ভাববাচ্য মানে কি? ভাববাচ্যটা শুনেছেন তো? হুম। হুম। যখন খালি ক্রিয়াকে বোঝায়, যেমন রামঃ লিখতি, এটাকে আমরা যখন বাচ্য পরিবর্তন করবো তখন আমরা কি করি? রামেণ লিখ্যতে। ঠিক একইভাবে গম্যতে, এখানেও ঠিক একইভাবে দিয়তে। তো এই যে দিয়তে, এই অর্থটা জন্য দা ধাতুর উত্তর অনিয়র প্রত্যয় হয়েছে। বোঝা গেল? দা ধাতুর উত্তর, এই যে দিয়তে অর্থের জন্য দা ধাতুর উত্তর অনিয়র প্রত্যয় হয়েছে। বোঝা গেছে? দিয়াতে अस्मै, এই যে চতুর্থীটাও রয়েছে, তার জন্য দা ধাতুর উত্তর অনিয়র প্রত্যয় হয়েছে। তাহলে অনিয়র প্রত্যয়টার টোটাল অর্থ কি? দিয়াতে अस्मै। বোঝা গেছে?
হুম। অনিয়র প্রত্যয়, দা ধাতুর উত্তর যে অনিয়র প্রত্যয়টা দেখতে পাচ্ছি না, তার অর্থ হচ্ছে দিয়াতে আসমাই। এই টোটাল অর্থটা হচ্ছে অনিয়র প্রত্যয়ের। এখন অনিয়র প্রত্যয়ের অর্থটা তো উক্ত হয়ে গেল, অনিয়র প্রত্যয় উক্ত হয়ে গেল, তাহলে এখানে কোন বিভক্তি হবে? তখন বাই ডিফল্ট প্রথমা হবে, সেই জন্য এখানে দানিয়াহা এরকম রূপটা হলো, আচ্ছা। যে প্রথমাতে চলে গেল। মূলত অর্থটা কি ছিল? চতুর্থীর অর্থ ছিল, সম্প্রদান অর্থ ছিল। অসময় মানে চতুর্থী, সম্প্রদান। অনিয়র প্রত্যয় তাহলে কোন অংশটাকে বোঝাচ্ছিল? সম্প্রদান অর্থটাকেও বোঝাচ্ছিল, আর কি বোঝাচ্ছিল? কর্মবাচ্যই বোঝাচ্ছিল। বুঝতে পেরেছেন একটু জটিল বিষয়টা? মানে হ্যাঁ যখনই স্যার, আমরা অন্য বিষয়গুলো নিয়ে চলে যাই তো তখন একটু এটা দরকার ছিল, কারণ যে তখন তো দেখছি শোনা যাচ্ছে না, ভালো করে শোনা যাচ্ছে না। আর এটা নাই কম আছে বোধহয়। হ্যাঁ, এবারে বলুন, শ্রাবণী ম্যাম বলুন। আসলে যেগুলো আপনারা দিচ্ছেন যে আহ, শুধু প্রথমা যে কেউ হতে পারে, মানে আহ, সম্প্রদানে প্রথমা হতে পারে, করণে প্রথমা হতে হ্যাঁ পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপাদান অধিকরণ সবাই প্রথমা হতে পারে, সবাই কিন্তু প্রথম। হ্যাঁ আমরা তো মানে আমি এগুলোকে দেখতে তো পাচ্ছি না, মানে প্রয়োগ দেখতে পাচ্ছি না, তখন অসুবিধাটা আমার হচ্ছিল। এটা আমার কাছে এখন অনেকটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, মানে আমার এই আমি প্রয়োগগুলো আপনাকে কম হয়। যেমন আপনি যেমন দেখালেন দানীয়টা, হুম, বুঝলাম যে এই ক্ষেত্রে বলেই দেওয়া হচ্ছে দানীয় ওই একটা শব্দর মাধ্যমে কর্ম, বাচ্য এবং মানে চতুর্থী মানে সম্প্রদান যে ব্যাপারটা, দুটোকেই ইন্ডিকেট করে দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফলে সেটা কে খুব করছে? কম। অনিয়র প্রত্যয় করে দিচ্ছে সেটা। সেই খুব অনিয়র কম। প্রত্যয়ের দ্বারা বিষয়টা উক্ত হয়ে গেল। উক্ত বলতে আমি যেটা যেটা যে কথাটা বলা হয়ে গেল, মানে অনিয়র প্রত্যয় এই কথাটা বলে দিল যে হুম, চতুর্থী বিভক্তি আর কর্মবাচ্য এই দুটো বিষয়টাকে অনিয়র প্রত্যয়ই বলে দিল। বলে তাহলে দিল। স্বাভাবিকভাবে দানীয় যে প্রাতিপদিকটা হলো, সেখানে তো আর কোনো বিভক্তি হওয়ার দরকারই ছিল না। তবুও হ্যাঁ, বাই ডিফল্ট যাতে ওটাকে বাক্যে প্রয়োগ করা যায়, সেই জন্য ওখানে প্রথমা হয়ে গেল। মানে ওটাকে পদে আমরা পরিণত করলাম, হ্যাঁ, প্রথমা বিভক্তি যুক্ত করে। যুক্ত উম, করে। আমার এইটাই এতক্ষণ অসুবিধা হচ্ছিল, যেহেতু চোখের সামনে কোনো এক্সাম্পল নেই। হুম, নিয়ম আছে, মানে করা যেতে পারে, মানে এরকম হতে পারে, বাট খুব রেয়ারলি হয়, এইটা আমি এইটুকু আজকে আমি বুঝেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এগুলোর থ্যাংক কোনো ইউ। বিশেষ উদাহরণ পাওয়া যায় না। যেমন আহ, তৃতীয়ার উদাহরণ, করণ কারকের, এই যে আপনি করণের যে উদাহরণটা জানতে চাইছিলেন, করণের একটা উদাহরণ আমি বলি। যেমন করণের জন্য একটা উদাহরণ আছে, বলা হচ্ছে স্নাতি অনেন। অনেন বলতে কি বোঝায়? অনেন মানে তৃতীয়া বিভক্তি, বোঝা গেছে? অনেন এটা হচ্ছে তৃতীয়া বিভক্তির রূপ। অসময়টা যেমন চতুর্থী বিভক্তির রূপ, ঠিক একইভাবে অনেন হচ্ছে তৃতীয়া বিভক্তির রূপ। তো বলা হচ্ছে এর দ্বারা স্নান করা হয়, এর দ্বারা স্নান করা হয়, কর্তা এর দ্বারা স্নান করে, এই অর্থটাকে বোঝানোর জন্য এখানেও কি লাগানো হয়? স্না ধাতুর উত্তর একটা প্রত্যয় লাগানো হয়, অনিয়র প্রত্যয় লাগানো হয়, দিয়ে যে রূপটা হয় সেটা হলো স্নানীয়ম। বোঝা গেছে? স্নানীয়ম এটা একটা বিশেষণ পদ, চূর্ণম এরকম লাগানো হয়। মানে আগেকার দিনে যেমন হতো না, ওই যে আমরা এখন সাবান লাগাই, তখনকার দিনে কিছু ওই চূর্ণ টাইপ ছিল, যেটাকে স্নান করার জন্য ব্যবহার করা হতো, যেটা গায়ে লাগিয়ে স্নান করা হতো, মানে স্নান করা হতো। তো সেটাকে বলা হচ্ছে স্নানীয়ম। এর দ্বারা স্নান করা হয়, স্নান যখন আমি করছি তখন এটা লাগিয়ে স্নান করছি, এই অর্থটাকে বোঝানো হচ্ছে। তো স্নানীয়ম চূর্ণম, ফলম শব্দের মতো স্নানীয়ম হয়ে গেল। বুঝা গেছে? তাহলে স্নাতি অনেন এই অর্থটাকে অনিয়র প্রত্যয় বললো, তাহলে অনিয়র প্রত্যয়ের দ্বারা ওই জিনিসটা উক্ত হয়ে গেল, মানে হুম। একবার বলা হয়ে গেল। যেহেতু একবার বলা হয়ে গেল, তাহলে নতুন করে আর বলার কিছু নেই। তাহলে আমাকে বাই ডিফল্ট ওখানে একটা কি করতে হবে? সুপ্রত্যয় লাগাতে হবে, মানে প্রথমা বিভক্তি লাগাতে হবে। এবারে চূর্ণমের বিশেষণ বলে স্নানীয়ম ফল শব্দের মতো চললো। যদি অন্য কিছু থাকে তাহলে ওখানে বিসর্গ হবে। এতটাই আচ্ছা, ক্লিয়ার? আর এই অসময় শব্দটা কি স্যার ওই চতুর্থী মানে তদ শব্দে তস্মৈ হয়, আমি শুনেছি বা জানি, এটা হুম, কি ওই রকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, এটা 10 থেকে 10 না না না, এটার জন্য আমাদের যে শব্দটা রয়েছে ওটা হচ্ছে ইদম শব্দ। ইদম। হ্যাঁ, হুম, হুম। ইদম শব্দ আমরা যখন ইয়েতে করব, ওই ইদম শব্দের পুংলিঙ্গের চতুর্থীতে হয় অসময়, আর তৃতীয়াতে হয় ইদম শব্দ, আবার তিনটে লিঙ্গে চলে, ঠিক আছে? পুংলিঙ্গ এগুলো সর্বনাম শব্দ, সর্বনাম শব্দের তিনটে বচনেই মানে তিনটে লিঙ্গই হয়। তো এখানে অসময় রূপটা হচ্ছে চতুর্থীতে পুংলিঙ্গে,
আর অনেনোটা হচ্ছে তৃতীয়ার পুংলিঙ্গ শব্দের তৃতীয়ার একবচন। বোঝা গেছে? বুঝেছি। নিরব শব্দর, হ্যাঁ ওই অয়ম ইমে ইমো হ্যাঁ ইমে হ্যাঁ, অয়ম ইমো ইমে ইমম ইমো ইমান হ্যাঁ অনেনো আভ্যাম ঐহি অসময় আভ্যাম এভ্যাহ, এরকম করে রূপ চলে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। ঠিক আছে? ঠিক আছে স্যার, মানে আমার এতক্ষণ ওটাই জিজ্ঞাসা ছিল যে আমরা সবসময় বলি যে রাম লিখতি কলমে ন রাম দদাতি নরায়, হুম, বা রাম হ্যাঁ মানে এইরকম সব রাম, মানে রামই তো করছে, সুতরাং কর্তা তো সেই রামই। আমার কাছে এই সেইটাই। কর্তা আর উক্ত কর্তা অনুক্ত কর্তার এই জায়গাটা হ্যাঁ, গন্ডগোল। এই থ্যাংক বাদ ইউ স্যার। বাকিগুলোতে কি হয়ে যায়, যখনই আমরা এই যে মানে আমাদেরকে প্রথমে কি দেখতে হয় জানেন তো? আমাদেরকে প্রথমে না ক্রিয়াপদটা দেখতে হয়। ক্রিয়াপদটা কেমন ধরনের ক্রিয়াপদ? আমরা মূলত দু ধরনেরই ক্রিয়াপদ পাই। যখন আমরা এরকম তিং লাগিয়ে পাই না, তিং লাগিয়ে দু রকমেরই পাওয়া যায়। এক হচ্ছে গচ্ছতি, না হলে গম্যতি, এরকমই পাই আমরা। তো গচ্ছতি যখনই আমি পেলাম, তখনই আমাকে বুঝে নিতে হবে ব্যাপারটা। মানে আমি আজকে আপনাদেরকে একটু উল্টো ভাবে বোঝালাম। আমরা সবসময় কর্তাকে দেখে ক্রিয়াটাকে করতে থাকি। আগের ক্লাসেও আমি এই কথাটাই বলেছিলাম যে ক্রিয়াপদটাকে দেখে কর্তাটাকে অন্বেষণ করা। সেইটাকে আরো যদি আমরা গভীরভাবে আলোচনা করি, তখন আমরা এই জিনিসগুলো, এই উক্ত অনুক্তের বিষয়টা আরো ভালো করে জানতে পারবো। যখনই আমরা লিখতি এইটা বললাম, লিখতি বলার সঙ্গে সঙ্গেই কিন্তু লেখন ক্রিয়াটা যেমন বুঝতে পারি, ঠিক একইভাবে একজন কর্তা এটাও বুঝতে পারি। আর সেই কর্তাটা কিন্তু প্রথম পুরুষ একবচন, এটাও বুঝতে পারি আমরা। বুঝতে পারি তো? তো সেইটা যখন আমরা বুঝতে পেরে যাচ্ছি, তাহলে স্বাভাবিকভাবে আমরা তো কর্তাকে লিখতির দ্বারা বুঝেই নিলাম। ঠিক আছে? যেটা ঠিক আছে। যেটা আমাদেরকে বলছিলেন, তাপসবাবু বলছিলেন যে সবচেয়ে ভালো বোঝা যাচ্ছে কোথায় ব্যাপারটা, আমি যখনই এই রকম প্রয়োগ করছি, এই অসমত শব্দ প্রয়োগ করি, যেমন ধরে নিন অহম বিদ্যালয়ম গচ্ছামি, এই বাক্যটাতে কিন্তু সবচেয়ে ভালোভাবে বোঝা যাবে। গচ্ছামি তাহলে কি বলে দিল? গচ্ছামি বলে দিল গমন ক্রিয়া, তার সঙ্গে একজন কর্তা। বোঝা গেল তো? তাহলে গমন ক্রিয়া একজন কর্তাকে বুঝে নিলাম কিন্তু আমরা গচ্ছামির দ্বারা। এইবারে বিদ্যালয়টা কিন্তু কোনো কিছুর দ্বারা বলা হয়নি, বিদ্যালয়টাও কিছু বলা হয়নি, তাহলে তাকে বোঝানোর জন্য তাকে কর্মটা লাগবেই। সেই জন্য সেখানে অন্য কোনো পদের দ্বারা কর্মকারকটাকে বোঝানো হয়নি বলে বিদ্যালয়ের পরে অনুক্ত কর্মটা বসে গেল। কিন্তু গচ্ছামির ক্ষেত্রে তো বলা হয়ে গেছে, একবার কর্তাটাকে বলা হয়ে গেছে, তাহলে কর্তায় কোনো বিভক্তি দেওয়ার দরকার ছিল না। তো অসমত শব্দটাকে অসমতই রেখে দেওয়া উচিত ছিল, অসমত বিদ্যালয়ম গচ্ছামি। কিন্তু আমরা ওরকম ভাবে প্রয়োগ করতে পারি না, খালি প্রাতিপদিকের প্রয়োগ করতে পারবো না। তাহলে আমাকে বাই ডিফল্ট ওখানে কি লাগাতে হবে? প্রথমা লাগাতে হবে। গচ্ছামিতে যেহেতু এক বচনকে বলে দিয়েছে, তাহলে এখানে আমাকে অহম লাগাতে হবে। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে এবারে? হ্যাঁ স্যার। হ্যাঁ, প্রবাল বাবুর প্রশ্ন ছিল কিছু। না, একটা কোশ্চেন অলরেডি, ওটা মানে আমি ওই অসময়টা খোঁজাখুঁজি করছিলাম, তা দেখলাম যে সর্বনামে পেয়ে গেছি। হুম সেটা ঠিক আছে, নো প্রবলেম। আর এই আপনি যেটা বলছেন যে এই অহম যেটা, ওটা পদ হয়েছে বলেই ওটা ওই প্রথমাতে গিয়ে ওটা অহম হয়েছে। ওটা যদি পদ না হতো, মানে আমি যদি পদ হিসেবে না করতাম, মানে জাস্ট ফর ডিসকাশন, তাহলে কি ওইখানে তাহলে অসমদ হতো? যে অসমদ মানে, কারণ আসল শব্দটা অসমদ। ওটা যদি পদ হিসেবে না হতো, ওটাকে আমি লিখতেই পারতাম না এখানে। মানে না, আমি যদি আপনি যেরকম এই ধরুন এই যে রামও লিখে ওই বিসর্গ মানে রামও করছি পদ করার জন্য, হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে ওটা অসমদ হতো। অসমত হতো, কারণ অসমতটা প্রাতিপদিক। তো প্রাতিপদিকটা কি? সেখানে প্রাতিপদিক ছিল রাম, এখানে প্রাতিপদিকটা অসমত। এর সঙ্গে আমাকে সু লাগাতে হবে, দিলে অহমটা আমি পাবো, অহম। ঠিক। আচ্ছা, আর একটা কোশ্চেন হচ্ছে যে এই দানীয় কথাটা মানে এই প্রসঙ্গে এলো কেন, আর সেটা ওই দিয়তে অসময় ওটা হলো কি করে? হ্যাঁ, বিষয়টা হচ্ছে দানীয় কথাটা এলো, আমরা এতক্ষণ ধরে বারবার বলছিলাম না, উক্ত কর্তায় প্রথমা, উক্ত কর্মে প্রথমা, উক্ত করণে প্রথমা, উক্ত সম্প্রদানে প্রথমা। তো আমরা সবসময় দেখতে পাই উক্ত কর্তার উদাহরণ দেখতে পাই, আর উক্ত কর্মের উদাহরণ দেখতে পাই। উক্ত কর্তার উদাহরণ কি? রামহ বিদ্যালয়ম গচ্ছতি, রাম হচ্ছে উক্ত। উক্ত কর্মের উদাহরণ কি? রামেন বিদ্যালয়হ গম্যতে, বিদ্যালয় কর্মটা হচ্ছে উক্ত। কিন্তু আমরা কখনোই করণ বা সম্প্রদানের উদাহরণটা পাই না, তাই তো? তো সম্প্রদানের উদাহরণটা দেওয়ার জন্য আমি লিখেছি দিয়তে অসময় ইতি দানীয়ঃ। তো এখানে কি অসময়টা কোথায়? চতুর্থীতে আছে। সম্প্রদান অর্থ মানে যাকে দেওয়া হচ্ছে সে হচ্ছে দানীয়। তো এখানে
অনিয়র প্রত্যয়টা দেখতে পাচ্ছেন তো, ওই অনিয়র প্রত্যয়টা না এই অসময়ী মানে চতুর্থীর অর্থটা, সম্প্রদানের অর্থটা বলে দিচ্ছে। তাহলে সেখানে যেমন গচ্ছতিতে তি প্রত্যয়টা কর্তার অর্থটা বলে দিচ্ছিল, গম্যততে তে প্রত্যয়টা কর্মের অর্থটা বলে দিচ্ছিল, ঠিক একইভাবে এখানে দানিয়রে অনিয়র প্রত্যয়টা এই আমাদের অসময়ী সম্প্রদান অর্থটাকে বলে দিচ্ছিল। যেহেতু সম্প্রদান অর্থটাকে বলে দিয়েছে, তাহলে সে কি হয়ে গেছে? উক্ত হয়ে গেছে। উক্ত হয়ে গেলে ওখানে কোনো বিভক্তি হবে না, সেই জন্য বাই ডিফল্ট প্রথমা বিভক্তি। আচ্ছা, তো মানে আচ্ছা, ওকে। ক্লিয়ার কি ব্যাপারটা? যেমন হ্যাঁ রামে হ্যাঁ, বাই না না, ডিফল্ট সেটা প্রথমা ঠিক আছে, মানে লজিকটা ঠিক আছে, কিন্তু দানীয় যেটা সেটারই মানে ইয়েটা আর কি, মানে সেটারই আর কি ভাগ করতে গেলে, মানে স্প্লিট করতে গেলে ওটাই দিয়তে অস্মাইটাকেই দানীয় বলছেন, তাই দানীয়, তো? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ধরেছেন। আমরা এগুলো ও, হচ্ছে, এগুলো কি বলুন তো, এগুলো হচ্ছে কৃদন্ত পদ। কৃদন্ত পদ যেগুলো হয় সেগুলোতে কি হয়, সেগুলোতে তাদের একটা অর্থ থাকে। যেমন আমি আগের দিন বলেছিলাম রামহ, রামহ মানে কি, রাম শব্দের অর্থ কি, রমন্তে, এর বিগ্রহটা এরকম, রাম হ্যাঁ হ্যাঁ, শব্দটা বলেছেন। রমু ক্রীড়ার সঙ্গে, রমু ধাতুর সঙ্গে ঘয় প্রত্যয় যুক্ত হয়। তো তার অর্থটা হচ্ছে রমন্তে যোগিনাহ আসমিন, যোগীরা, যোগী পুরুষেরা যাতে রমণ করে। রমণ করে মানে যাকে নিয়ে চিন্তা করে, যাকে নিয়ে খেলা করে। যোগীরা তাদের যোগ হুম হুম সাধনায় হুম, যাকে নিয়ে খেলা করে ঠিক সেই হলো রাম। তার ঠিক। বিগ্রহটা এরকম, বুঝতে পারলেন তো? হ্যাঁ, তো ঠিক। এখানেও ঠিক একইভাবে দানীয় শব্দটার অর্থ হলো, দানীয়টাও একটা কৃদন্ত, রাম শব্দটাও একটা কৃদন্ত শব্দ, দানীয় শব্দটাও একটা কৃদন্ত শব্দ। তার অর্থ কি, দিয়তে অসময়, যাকে দেওয়া হয়। ঠিক একইভাবে স্নানীয়ম, এটা হচ্ছে একটা কৃদন্ত শব্দ, এর অর্থ কি, যার দ্বারা স্নান করা হয়, মানে যার যেটা লাগিয়ে গায়ে স্নান করা হয়, এইরকম অর্থ। এখন হ্যাঁ আমি হ্যাঁ, ঠিক সাবানকে আছে, বলতে পারি। ঠিক, ঠিক। ওকে। ও, ঠিক আছে। আজকে আমি এই জিনিসটা বোঝাতে চাইছিলাম যে কর্তা ইত্যাদি আমরা যে উক্ত উক্ত বিষয়টা বলতে থাকি, সেই উক্ত বিষয়টা কি আসলে, বোঝা গেছে তো? উক্ত বলতে যেটা এই মানে উক্ত, আবার হ্যাঁ এখানে আরেকটা বিষয় বলে দিই, যে উক্তটা আমরা যেটা দেখলাম, আমরা দেখতে পাই সবসময় ক্রিয়াপদের দ্বারা উক্ত হয়েছে, ক্রিয়াপদের দ্বারা উক্ত হয়নি, উক্ত হয় তিঙের দ্বারা। তিং মানে ওই যে তিপ্তস জি, সিপ্তস থ, মিপস মস, এই যে 18টা প্রত্যয় রয়েছে না, এই 18টা প্রত্যয়ের দ্বারা উক্ত হয়। বোঝা গেছে তো? তাহলে 18টা প্রত্যয় কি করে? উক্ত করে। ঠিক একইভাবে কৃত প্রত্যয়ের দ্বারা উক্ত হয়। এই যে জিনিসগুলো দেখালাম আপনাদেরকে, এটা হলো কৃত প্রত্যয়ের দ্বারা উক্ত হওয়া। ঠিক একইভাবে তদ্ধিত প্রত্যয়ের দ্বারা উক্ত হয়, মানে উক্ত অনেক কিছু দিয়ে হতে পারে। বলা হচ্ছে, শাস্ত্রে বলা হচ্ছে তিং, কৃত, তদ্ধিত আর সমাস, এই 4টি জিনিস দিয়ে উক্ত হয়। বোঝা গেছে তো? যখনই উক্ত হয়ে যাবে, যেমন এখানে দেখলাম দানীয়তে অনিয়র প্রত্যয়ের দ্বারা উক্ত হলো, এটা কৃত। ঠিক একইভাবে একটা উদাহরণ আছে সত্যহ, সতেন কৃতহ। তো সতেন কৃতহ, ওখানে যে সতেন, এই যে তৃতীয়ার অর্থটা ওখানে বোঝা গেল। হ্যাঁ, তো এইরকম আছে, এটা আলাদা বিষয়, কিন্তু মানে আজকের একটু জটিল হয়ে গেল ব্যাপারটা, কিন্তু এইটা মনে রাখবেন সব সময়, যে উক্ত বলছি মানে এটা আগে বলা হয়ে গেছে, যেটা বলা হয়ে গেছে সেটাই উক্ত। যেহেতু বলা হয়ে গেছে, সেই জন্য বাই ডিফল্ট ওখানে প্রথমা বিভক্তি লাগে। সেই জন্য প্রথমা বিভক্তি কারো একার সম্পত্তি নয়, সব কারকের সম্পত্তি প্রথমা বিভক্তি। এই দুটো জিনিস একটু একটু বলছি, ঠিক বলছি কিনা একটু হুম হুম, দেখুন। বলুন বলুন বলুন। উক্ত মানে হচ্ছে আহ ক্রিয়াপদের সাথে যার সম্পর্ক আছে, এটা কি ভুল বলছি? বা ক্রিয়াপদের সঙ্গে, ক্রিয়াপদ কি উক্ত বোঝা যায়? ক্রিয়াপদের সঙ্গে সবার সম্পর্ক আছে। রামহ লেখন্যা লিখতিতে, হুম লিখতির সঙ্গে রামের যেমন সম্বন্ধ, লেখনীর হুম, সঙ্গেও কিন্তু লিখতির সম্বন্ধ আছে। আচ্ছা, বোঝা গেছে? তাহলে এই স্যার জন্য কারকের একটা একটা মানে ক্রিয়া অন্বয়ী কারকম, একটা কারকের একটা লক্ষণ হচ্ছে এরকম, লক্ষণ মানে সংজ্ঞা। হুম যদি আমরা জিজ্ঞেস করি কারক কাকে বলে, তখন অনেকে বলে থাকেন যে ক্রিয়ার সঙ্গে যার সম্পর্ক রয়েছে সেই কারক, ক্রিয়ার সঙ্গে যার অন্বয় রয়েছে, অন্বয় মানে সম্বন্ধ, যার রয়েছে তাই কারক। তো রামের সঙ্গে লিখতির সম্বন্ধ রয়েছে, লেখনির সঙ্গে লিখতির সম্বন্ধ রয়েছে, বিদ্যালয়ের সঙ্গে লিখতির সম্বন্ধ রয়েছে, সব কারকের সঙ্গেই ক্রিয়াপদের সম্বন্ধ রয়েছে। সেই জন্য আমি খালি কর্তা তাকেই বলতে পারি না যে যে ক্রিয়াপদের সঙ্গে যার সম্বন্ধ রয়েছে সেই কর্তা, এটা ভুল। বুঝতে পারলেন? তাহলে স্যার ক্রিয়াপদেরও সম্বন্ধ মানে কর্তারও সম্বন্ধ রয়েছে। উক্ত মানে যা বলা হয়ে গেছে, হুম, মানে উক্ত মানে কি যেটা বলা হয়ে গেছে, মানে উক্ত মানে যেটা বলা হয়ে গেছে। বলা হয়ে গেছে। এবারে আমরা যেটা দেখি যে প্রধান প্রধান শব্দটা বলে কি, কারণ বাক্যে ওটাই তো লিড করছে না, মানে হুম ক্রিয়াপদটাকে ফলো করে ওই হয়েছে বলে
আমরা আমরা যখন চিন্তা করি আমরা বাক্যটা দেখি, আমরা ভেতর থেকে আজকে যেটা করলাম আমি ভেতর থেকে চিন্তা করে বাইরের দিকে এলাম। কিন্তু আমরা তো যখন বাক্যটা দেখি তখন আমরা কি দেখি, রাম মহাবিদ্যালয় বলছে রাম কর্তা, তার সঙ্গে লিখতির সম্বন্ধ আছে, ভগৎ সেই জন্য লিখতি হয়েছে। কিন্তু আমি সেটা বলছি না, আমি বলছি লিখতির জন্য রাম হয়েছে, এরকমটা বলতে চাইছি। বুঝেছি স্যার। আর আরেকটা জিনিস, হুম কারক আর বিভক্তির মধ্যে হুম মানে প্রাইমারি রোলটা কার? কারকের তো? হ্যাঁ, কারক আর বিভক্তির মধ্যে প্রাইমারি রোলটা কারকের। আচ্ছা। প্রতিপাদন করার জন্য বিভক্তি লাগে। মানে আমি দেখুন, আপনি যখন কোনো একটা বাক্য বলছেন তো আপনি কিছু শব্দ চয়ন করলেন, কিন্তু শব্দটা চয়ন করে বাক্যটা বলার আগে আপনার মাথায় কিন্তু একটা অর্থ থাকে, তাই তো? হ্যাঁ। সেই অর্থটা যতক্ষণ আপনার মাথায় না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ওটা প্রতিপাদন করার জন্য শব্দ বলতে পারেন না। তো যেহেতু আপনি মাথার মধ্যে ওই যে অর্থটা চিন্তা করেছেন, সেই অর্থটাই হচ্ছে কারক। যখন আপনি ওটা বাক্যে বলছেন তখন ওটা বলার জন্য রামকে দাও, হ্যাঁ, রামের কাছ থেকে নাও, হ্যাঁ, বিদ্যালয়ে যাও তুমি, তো এই যে বিষয়গুলো, এই যে অর্থটা বলার জন্য আমাকে একটা তো বাক্যের ব্যবহার করতে হলো, মানে একটা যাকে শব্দ আমি তার সঙ্গে আনছি কিছু লাগাতে হলো, সেগুলো সেটাই বিভক্তি। আচ্ছা, বুঝতে অর্থটাকে পেরেছি। প্রতিপাদন করার জন্য ওইটা লাগে। কারকটা আমাকে প্রথমে চিন্তন করতে হয় আমি কি বলতে চাইছি, তখন সেটা প্রতিপাদন করে বিভক্তি। যদি আমি বাইরের দিক থেকে দেখি তো বাইরে রামঃ বিদ্যালয়ম গচ্ছতি বা রাম বিপ্রায় গাম দেহি বলার সঙ্গে সঙ্গে এই যে বাক্যটা আমি বাইরে দেখলাম, এই বাক্যটা বাইরের বিভক্তিগুলো ভেতরের একটা অর্থকে বুঝিয়ে দিল। যেটা আমি আপনাকে যখনই বললাম যে বিপ্রায় গাম দেহি, তখনই কিন্তু আপনি সেই বিষয়টা বুঝতে পারলেন, সেই অর্থটা বুঝতে পারলেন, যেটা ওই বিভক্তিটা আপনাকে বুঝিয়ে দিল। বিভক্তিটা হলো কাপড়, বাইরের আবরণ, সেই জন্য বারবার আমি কাপড় কাপড় বলি না, অর্থটা আলাদা। বুঝেছি। ওকে, বুঝেছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। অনেকটাই সহজ। এগুলো এগুলো খুব জটিল নয়, আমরা ভাবি জটিল করে, সেই জন্য আর কিছু না, এগুলো খুবই সোজা। আরো সমস্যা হচ্ছে স্যার, বাংলার সাথে গুলিয়ে যাচ্ছে, মানে হ্যাঁ হ্যাঁ, আপনার আপনার তো একটু বেশি সেটা সমস্যা হবেই, কারণ আপনি একটা ভাবে দেখেছেন, আমরা এখানে অন্যভাবে দেখি, তখনই একটা সমস্যা। আচ্ছা আমি একটা কথা বলি, এই যে যে ধরে নিন গাছ থেকে পাতা পড়ছে, এখানে কর্তাকে শ্রাবণী ম্যাম। খুব গন্ডগোলের স্যার। গাছ থেকে পাতা পড়ছে, হ্যাঁ, এটা কে কর্তা এখানে, মানে কর্তা কি আদৌ আছে এখানে? স্যার বাংলায় দেখলে মানে পড়ছে যদি দেখি তাহলে তো পাতা। আচ্ছা, না বাংলাতেই হোক, আপনি বাংলাতে যদি এটা ধরেন তো এই বাক্যে কি কোনো কর্তা রয়েছে? না, মানে কিরকম একটা গাছ, মানে গাছ থেকে পাতা পড়ছে না। আচ্ছা আচ্ছা, আমরা দেখুন একটা বিষয় হচ্ছে কর্তা, আমরা সবসময় কর্তা নির্ভর করব কাকে ধরে, ক্রিয়াকে ধরে। যে হ্যাঁ। ক্রিয়াটা হচ্ছে সেই ক্রিয়াটা কে সম্পাদন করছে, পড়ারূপ ক্রিয়াটা, গাছ থেকে যে পড়ছে একটা যে পড়ারূপ ক্রিয়াটা হচ্ছে, সেই ক্রিয়াটা কে সম্পাদন করছে, সেটা তো গাছ সম্পাদন করছে না, সেটা না, সম্পাদন এটা করছে পাতা। পাতা। ঠিক হুম। আছে, তো সেই জন্য সেখানে পাতা হয়ে গেল। মানে আমি যে বাক্যটা বলছি বস্তুত ওখানে পাতাও সম্পাদন করছে না, ওই ফেলছে কে, মানে ফেলছে হাওয়া। বাতাস হচ্ছে বলে হচ্ছে। কিন্তু হাওয়া, আমি যে বাক্যটা বলছি সেই বাক্যতে আমাকে দেখতে হবে। আমরা বাংলায় বা অন্য কিছুতে এরকম ভাবে ভাবি বলে আমাদের কাছে সমস্যাটা হয়। পড়ারূপ ক্রিয়া হচ্ছে পাতা, ফেলছে, পড়ছে আর ফেলছে মানে পড়াচ্ছে বলতে পারি যেটাকে, সেটা বাতাস করছে, তখন সেটা নিজ ইত্যাদি, যেমন পঠতি পাঠাইয়াতি, সেখানেও সেই রকম একটা ব্যাপার রয়েছে। কিন্তু পড়ারূপ ক্রিয়াটা কিন্তু পাতাই বা ফলই করছে, সেই জন্য কর্তাটা সেই সব সময়। আমি এখানে একজন বাংলার, মানে আমি এটা আপনাকে জিজ্ঞেস করলাম কেন, একজন দাদা হঠাৎ করে এরকম আমি একটা কিছু পড়ছিলাম, ও জিজ্ঞেস করেছিল এখানে কর্তাকে বা কিছু, এই জন্য আমি বুঝলাম, তখন উনিও বাংলার ছিলেন, তো সেই জন্য আমি মানে বিষয়টা একবার বললাম যে সবসময় এই জিনিসটা মনে রাখবেন, কেউ কেউ জীবিত হলেই সে কর্তা হবে এরকম নয়, মানে আমি কর্তা আপনি কর্তা এটাই, বা একটা কোনো পশু কর্তা, উদ্ভিদ কর্তা, অন্য কেউ কর্তা হতে পারে না এটা সম্ভব নয়, এরকমটা কিছুই নেই। দূরবাণী ফোনও কর্তা হতে পারে, আপনার হাতও কর্তা হতে পারে, যা কিছু কাজ করবে তাই কর্তা। এই যে যেমন ধরে নিন একটা ধাতু আছে ভবতি বা অস্তি, এর অর্থ কি, থাকা, তো যে থাকা। জিনিসটা থাকবে সেটাই কর্তা তো তার। হ্যাঁ, যেমন ধরে নিন ফ্যান রয়েছে, ব্যজনম অস্তি, তাহলে এখানে কর্তা কে, ব্যজন। ব্যজনম। ঠিক একইভাবে অস্থি আর ভবতি যে সমস্ত ধাতুগুলো, সেই ধাতুগুলো থাকলেই সেখানে কর্তা হয়ে যাবে।
মানে সেটাই কর্তা, সেখানে আমাকে মানে সেটা অন্য জড় পদার্থ আছে বলে সে কি করে কর্তা হতে পারে, এই ইত্যাদি ইত্যাদি চিন্তা করতে হবে। স্যার এইটা কনফিউশন ছিল, আর তার থেকেও মারাত্মক যেটা আমার এতক্ষণ ধরে মাথায় আমি খুঁজে বেড়াচ্ছিলাম, যে বলছে যে অধিকরণ কর্তা হতে পারে, সম্প্রদান কর্তা হতে, কোথায় দেখি তো না কর্তা। তো সেই জন্যই আমি আপনাকে বললাম যে আপনি আমাকে তাহলে এটা একটা করে দিয়ে দেখান, ওই যেটা আপনি ভালো করে আমাকে বোঝালেন, ওই দানীয় আর দানীয় আর স্নাতি অনন্য দিয়ে, এটা আমার কাছে এখন অনেকটা ক্লিয়ার। হুম হুম, ঠিক। আচ্ছা, আমার এই মুহূর্তে অধিকরণ বা অপাদানের অর্থটা আমার ঠিক মনে নেই, এই দুটো মনে আছে। সেগুলো আমার মনে থাকলে বা আমি নেক্সট ক্লাসে চেষ্টা করব ওইটা বলে দেওয়ার, যদি আমার মনে থাকে একটা উদাহরণ দেখিয়ে, তাহলে আপনাদের মনে আর থাকবে না যে স্যার অধিকরণও কি করে করতে হয়, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। ঠিক আছে, স্যার 1 মিনিট, হ্যাঁ বলুন। এই সুযোগে আপনাকে আমি পাঠিয়ে দিয়েছি হোমওয়ার্কটা, এইটা জাস্ট জানালাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আর কি বলবো, হ্যাঁ, আহ, এই বিষয়টা আজকে বলার ছিল আমার। এরপরে আমরা আমাদের পাঠ্য বিষয়ে যাই, যেটা একটা কিছু আহ, আমরা আজকে একটা তবত প্রত্যয়ের অংশ করব। ঠিক আছে, এই নিয়ে কারো কোনো প্রশ্ন নেই তো? মানে যদি কিছু প্রশ্ন থাকে আপনি অবশ্যই জানাবেন আমাকে, যে স্যার এই অংশটা আর একটু বললে ভালো হতো বা কিছু। স্যার একটা কথা জিজ্ঞেস করছি জাস্ট, হ্যাঁ, বলুন 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 প্রবল বাবু। এই যে আপনি এই যে দানীয় দিয়ে যেটা বাক্যটা বললেন, বা স্নাতি অনেনো, সেটা আপনি হুম। বাংলায় একবার বলুন কি হয় সেটা। হ্যাঁ, বাংলায় যদি আমরা বলি তো দানিয়াহ মানে হলো দিয়েতে অস্মৈ। অস্মৈ মানে ইনাকে, ইনাকে দেওয়া হয়। এবারে যাকে দেওয়া হয় সেই ব্যক্তিটা হলো দানীয়। যেমন ধরে নিন আমি আপনাকে একটা পেন দিলাম, তো দিয়াতে অস্মৈ, দিয়াতে প্রবলায়, না প্রবালায়, অসময়ের জায়গায় কারেক্ট। আপনার নামটা আমি ধরে নিলাম, চতুর্থী করে দিলাম, দিয়াতে হুম প্রবালায় হুম হুম। দানিয়াহ কাহা প্রবালহ। যাকে দেওয়া হয় সেই হচ্ছে ওখানে দানীয়, তাকে দানীয় পদের দ্বারা তাকে ধরতে হবে। কিন্তু আমাকে যে দেয়া হলো, হুম। সেখানে আত্মইতে আত্মইক তো তখন প্রথমা তো নয়, কে প্রথমা নয়? আত্মই তো প্রথমা নয়, ও তো চতুর্থীতে। আবার বলুন, বুঝতে পারলাম না। না, বলছি যে আমাকে দেয়া হলো, হুম। আমাকে দেয়া হলো তো কেউ তো আমাকে দিয়েছে, মানে আমাকে দেয়া হলো তো আমার সঙ্গে ক্রিয়ার কোনো সম্বন্ধ নেই, আমাকে দেয়া হয়েছে মানে আমি তো কর্মতে। হ্যাঁ, দেখুন এখানে এখানে আমি এটা বলতে চাইছি না যে আপনাকে আমি দিচ্ছি, আমার বক্তব্যটা হচ্ছে এই দানীয় শব্দটার অর্থ হচ্ছে, ধরে নিন দানীয়টা হচ্ছে একটা বিশেষণ, এগুলো মূলত বিশেষণ হিসেবে কাজ করে, এই যে অনিয়র প্রত্যয়ান্ত পদগুলো বিশেষণ হিসেবে কাজ করে। তো আমি বলতে চাইছি দানিয়াহা বিপ্রাহা, এটা হচ্ছে বিপ্রের বিশেষণ, মানে দানিয়াহা বিপ্রাহা, দানীয় ব্রাহ্মণ, মানে যাকে দেওয়া হবে বা যাকে দেওয়া হয়েছে সেই রকম ব্রাহ্মণ, মানে ব্রাহ্মণের ওটা পদ। দানীয়টা হচ্ছে কর্তাতে আছে এখন, এটা কিন্তু চতুর্থী অর্থটাকে বোঝাচ্ছে, কিন্তু পদটা কিসে রয়েছে, পদটা প্রথমাতে রয়েছে। বুঝতে পারছেন হুম। তো? সে বিশেষণটা কার? বিপ্রের বিশেষণ। বিপ্র মানে ব্রাহ্মণ। আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ যে ঠিক আছে। ব্রাহ্মণটাকে দেওয়া হচ্ছে তাকে বলা হচ্ছে দানীয় ব্রাহ্মণ। মানে এই ব্রাহ্মণটা যাচ্ছে হেঁটে, তো দানীয়ঃ ব্রাহ্মণঃ অথবা দানীয়ঃ বিপ্রঃ গচ্ছতি। সেই দানীয় পদটার হুম মধ্যে কিন্তু চতুর্থী অর্থটা লুকিয়ে রয়েছে, যে এই বিপ্রটাকেই দেওয়া হয়, সেই জন্য তাকে আমি হ্যাঁ, এক বাক্যে বললাম দানীয়ঃ। ঠিক ঠিক। ওকে। বোঝা স্যার, গেছে? হ্যাঁ। হ্যাঁ। স্যার আরেকটা এই এই সূত্রে একটা জিনিস বলুন। ধরুন দানিয়াহ বিপ্রাহ যেরকম, এবার আমি যদি বলি নিচাহ জানাহা, হুম নিচু মানুষ আর কি, নিচু বা মানে ক্রূর জানা বা হুম সুন্দরেও নারৌ, হুম নারীও, হুম। এইগুলোও তো তাহলে বিশেষণ। না না না, ওই ওই ওখানে তাহলে আপনাকে ওটাও দেখাতে হবে তো, ওই অর্থটা দেখাতে হবে তো। মানে এইরকম চতুর্থীর অর্থটা আছে ওখানে, নেই তো? না, আমি চতুর্থীর কথা বলছি না, মানে মানে এইগুলো তো বিশেষণ। হ্যাঁ, বিশেষণ হতে পারে, বিশেষণের মানে আচ্ছা, বিশেষণ হলেই যে ওর মধ্যে ওই রকম মানে কোনো চতুর্থীটা। ভাব প্রকাশ করবে তা নয়। হ্যাঁ হ্যাঁ, এই অর্থটা নেই, মানে ওখানে ঠিক আছে, প্রত্যয়টা ওটা বুঝিয়ে দেবে এরকম ব্যাপারটা নেই, সবগুলোতে সেই জন্য হয় না তো, ওই জন্য ওদের অর্থ উদাহরণ সব পাওয়া যায় না। ঠিক আছে, ঠিক বোঝা আছে। গেছে? হুম সুন্দর হুম। হও বা দুষ্ট হও, এগুলোতে এই অর্থ থাকবে না। যেখানে অর্থ থাকবে সেখানেই কেবলমাত্র এটা আমরা প্রয়োগ করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো, আমরা দেখাতে পারবো। বুঝেছি, বুঝেছি স্যার, ঠিক আছে। হ্যাঁ, এরপরে আমরা অন্য বিষয়টায় যাই।
আচ্ছা, কোথায় গেল? ও, কেটে গেল। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখুন তো। হ্যাঁ স্যার। ঠিক আছে। স্যার 1 মিনিট। হ্যাঁ, বলুন। ওই আগের দিনে একটা ওই যে টাইটেলটা ছিল না, সাধ্যায়ান মা প্রমোদহ। হ্যাঁ, 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 ওখানে তো মা প্রমোদহ মানে চ্যুত হও না, প্রমাদ করো না। হ্যাঁ। আর সাধ্যায় এটা তো হচ্ছে আমার প্রাতিপদিক। তো না, আমি এই যে, হ্যাঁ, হ্যাঁ, স্বাধ্যায়াতটা পঞ্চমী বিভক্তিতে রয়েছে। না স্ব আমি যেটা বলছি যে অধ্যায়। হুম। এখানে তো এটা তো সন্ধি হয়েছে, তো এখানে এই সন্ধি বিচ্ছেদ করলে কি ব্যাপারটা হচ্ছে আমি সেটাই জানতে চাইছি। সন্ধি বিচ্ছেদ যদি করেন তাহলে সন্ধি বিচ্ছেদ এরকম দাঁড়াবে, স্বাধ্যায়াত তকার শেষে থাকবে, মা প্রমাদাহা, 3টে পদ আমি হয়ে যাবে। বোঝা হ্যাঁ, গেছে? ওইটাই জানতে চাইছি। হুম। ঠিক আছে, ঠিক ওখানে ওকে। ওখানে প্রাতিপদিকটা কিন্তু স্বাধ্যায়াত নয়, প্রাতিপদিকটা হচ্ছে স্বাধ্যায়। না সেটা আমি জানি, ওটা আমি জানি, খুব সুন্দর। ওটা নিয়ে আমার প্রশ্ন নেই। আমার প্রশ্নটা হচ্ছে যে ওই যে সাধ্যায়নাম এটা হলো, এটা এই সন্ধিটা কি করে হলো নিষ্পন্ন, ওইটা বুঝতে নিয়ে। পেরেছি। ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, এইবারে আমরা আজকে এটা পড়বো। হ্যাঁ, এখন কি পড়বেন? মঞ্জু ম্যাম পড়ুন। সব কোন আর কাহা, এখান থেকে। কোনার কাহ তব তু প্রত্যয়। স্যার এটা কোন পাতা একটু বলবেন, পাতা নাম্বার? আপনার কাছে ওই বই নেই তো, পাতা নেই? হ্যাঁ, এ বই- এটা ওই পিডিএফ, এইটার, এটা কি দীক্ষার বইটা? হ্যাঁ, দ্বিতীয় দীক্ষা বই আছে আপনাদের কাছে? হ্যাঁ, দ্বিতীয় ওটা বলুন তো কত পেজ? পেজ নাম্বারটা তাহলে দেখতে হবে। এটা মূলত প্রথমা দীক্ষার বই, একটা প্রথমা দীক্ষার একটা। হ্যাঁ হ্যাঁ, আমি আমি ওই বলছি প্রথমা দীক্ষার কি ব্যবহারের প্রদীপ না এটা? না, 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 প্রথমা দীক্ষার এটা হচ্ছে বাক্য বিস্তারাহা, এই বই। বাক্য বিস্তার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওর মধ্যে প্রথমার বাক্য বিস্তার। হ্যাঁ, 51 হ্যাঁ নম্বর পেজ এটা। ঠিক আছে, ওকে ওকে। ঠিক আছে, হ্যাঁ, বলুন। স্যার একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি আমার গ্রুপের সবার কাছে। এই বইগুলো এই এই টেক্সটটা আর কি আমরা এল1-এর পাঠ করেছিলাম ক্লাসে। তা এই বইগুলো শুনেছিলাম বইমেলা থেকে কিনেছে, কলেজ থেকে পাওয়া যায়। আমার বাড়ি কৃষ্ণনগর, আমি কিনতে পারিনি। পিডিএফ ফাইল আমাদের প্রফেসর বাবু পোস্ট করেছিলেন, কিন্তু বইগুলো দেখেছি 200 পেজ, মানে অনেক অনেক পেজের। ওই বইয়ের আমার প্রিন্ট আউটও বার করা হয়নি ওর জন্য। তো আমি আচ্ছা, গ্রুপে জিজ্ঞাসা করেছিলাম এই বইগুলো কলেজ থেকে কোথায় পাওয়া যায়। সেইটার খবর আমি আপনাকে দিতে পারবো না, আমি ঠিক এখান থেকে জানি না। রিকোয়েস্ট করছি মানে যখন ওই বইমেলায় ফুরিয়ে ম্যাডাম আপনি এটা আমাদের গ্রুপে দিয়েছেন, কিন্তু মেইন ব্যাপার হচ্ছে যে এটা প্রফেসর সাহেবই ডাউনলোড করে, ইন্টারনেট থেকে ডাউনলোড করে উনি এইটা 2 থেকে 3 বার, কারণ আমি একবার হারিয়ে ফেলেছিলাম, আমি ওনাকে অনুরোধ করেছিলাম, উনি আবার এটা দিয়েছিলেন। আমার কাছেও আছে, কিন্তু হ্যাঁ, বইয়ের পেজ আপনি ওটা সংখ্যা প্রিন্ট এত করান। বেশি, ওই জন্য আমি প্রিন্ট আউট বার করতে পারিনি। মানে আচ্ছা, কেন আপনি আপনার নিজের প্রিন্ট আউট করতে হবে না, আপনি ওটা ফ্ল্যাশ ড্রাইভে নিয়ে গিয়ে যে কোনো একটা ওই সাইবার ক্যাফেতে দিন, ওরা ফটাফট প্রিন্ট করে স্পাইরাল বাইন্ড করে আপনাকে হাতে দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা হুম, ঠিক। আচ্ছা, এই অংশটা কি আপনারা পড়েছেন আগে? হ্যাঁ, এই টেক্সটটা পড়া হয়েছিল। এই টেক্সটটা পড়া হয়েছে। এখানে মূলত আমি এই টেক্সটটা আজকে চয়ন করেছিলাম না, কিছু। তব প্রত্যয় তখন আমরা জানতাম না, তখন আমরা রিডিং করেছিলাম, কিন্তু এখানে আচ্ছা, তো আচ্ছা, তাহলে এটা আপনাদেরকে পড়তে হবে না, এটা আমিই পড়ছি। আপনারা কেবলমাত্র তবত প্রত্যয়গুলো একটু দেখে নিন তাহলে। ঠিক আছে। হ্যাঁ, कोणार्कः पूजावकाशे अहं स्वमित्रैः सह कोणार्कमन्दिरं द्रष्टुम् अर्कक्षेत्रं गतवान् आसम्। দেখুন, এইখানে এইখানে গতবান আসম, গতবান, এই যে পদগুলো হয় না, এখানে একটা বিষয় বলে দিই।
বাক্যটা কি ছিল? পূজাবকাশে अहं स्वमित्रैः सह कोणार्क মন্দিরম গতবান আসম। অনেক বড় বাক্য আছে, আমরা এতটা ধরছি না। আসম এইটা। এইখানে দেখুন এই যে বাক্যটা আছে, তো এখানে গতবান পদটা হয়েছে, গম ধাতু আছে, গম ধাতুর সঙ্গে প্রত্যয় হয়েছে তবতু প্রত্যয়। তবতু প্রত্যয় হওয়ার পরে, তবতু প্রত্যয় হওয়ার পরে ওখানে যে রূপটা দাঁড়ায় সেটা হচ্ছে, কি হচ্ছে, হ্যাঁ, গত বান। এইবারে একটা জিনিস এখানে মনে রাখবেন, এই যে গতবান তবতু প্রত্যয় যে রূপটা হয়, আমরা আগের দিন জেনেছিলাম যে তবতু প্রত্যয়ান্ত পদ কেমন চলে পুংলিঙ্গে। কি বলে এর মনে ভবান শব্দের মতো আর কি। ভবান, ভবন্তু, ভবন্তঃ, গতবান, গতবন্তু, গতবন্তঃ। আচ্ছা, ঠিক। ভবান শব্দ বা ভবৎ শব্দের মতো চলে, ভগবত শব্দ ভালো নিদর্শন, ঠিক আছে। আর স্ত্রীলিঙ্গে চলে কোন শব্দের মতো? গতবতী, গতবত্তু, গতবত্যঃ। শব্দ বলুন যে শব্দটার মতো চলে। নদী শব্দের মতো। নদী শব্দের মতো। নদী। নপুংসক লিঙ্গে চলে জগৎ শব্দের মতো। জগৎ শব্দের মতো। এখানে একটা ছোট্ট জিনিস দেখুন, এই বাক্যে কর্তা কে? স্যার অহম। অহম, তাই তো। এইবারে দেখুন এই যে গতবানটা না, এটা হচ্ছে অহমকে দেখে, অহম মানে এখানে পুংলিঙ্গ ধরে নিয়েছি আমরা, তাই জন্য তাকে আমরা গতবান লিখেছি, বুঝা গেছে। তো এখানে এই যে গতবান পদটা, এটা কিন্তু অহঙ্গের বিশেষণ। এটা কি জানতেন? কিসের বিশেষণ? অহম এই পদটার বিশেষণ, মানে কর্তার বিশেষণ। এই বিষয়টাকে আপনারা জানতেন? না, এই এই ওই যে শুভদীপ স্যার যখন তবতু প্রত্যয় বলেছিলেন, তখন বলেছিলেন যে ওই তবতু প্রত্যয় যুক্ত শব্দগুলো বিশেষণ হিসেবে কাজ হয়। হ্যাঁ যেমন হ্যাঁ, আমরা ঠিক। ফার্স্ট টেন্সে অগোচ্ছদ ওই রকম বলি, হ্যাঁ, সেটা কিন্তু সেটার সঙ্গে একটা পার্থক্য, ওটা বা ক্রিয়াপদ হিসেবেই কাজ হয়। কিন্তু যখন এই তবতু প্রত্যয় যোগে পাস্ট টেন্স অতীতকাল করা হয়, তখন সেটা বিশেষণ হিসেবে কাজ করে। বিশেষণ হিসেবে কাজ করে। এটা এটা এই জিনিসটাই আমি জানতে চাইছিলাম। এখানে দেখুন আমার মূলত বাক্যটা বলার উদ্দেশ্যটা এটাই। এখানে আমরা আশ্রম ক্রিয়াপদটা একটা দিয়েছি, দেখতে পাচ্ছেন তো, আশ্রম। যদি গতবানটা একটা ক্রিয়াপদই হতো, কেবলমাত্র খালি ক্রিয়াটাকে বোঝাতো, তাহলে কিন্তু ওখানে আশ্রম এইরকম দেওয়ার কোনো দরকার ছিল না। আশ্রম রূপটা কোথায় হয় বলুন তো, বলুন বলুন, আশ্রম রূপটা কোথায় হয়? কোন ধাতু, কোন লকার, কি কোন পুরুষ, কোন বচন? এটা তো অস ধাতুর ক্ষেত্রে হয়। অস ধাতুর ক্ষেত্রে, হ্যাঁ। লকার কি আছে এখানে? এটা তো কি বলে লং, আপনার লং। আস্তাম, আসম। হ্যাঁ, লং, লকার। লং। লং লকার লং আর কি, অতীত, অতীত। অতীতকাল। তো আসিদ আস্তাম আসান, আসিহি আস্তাম আস্তা, আসম আসব আসমো। আসম হচ্ছে তাহলে উত্তম পুরুষের এক বচন। দেখুন এখানে অহমকে ফলো করে কিন্তু আসম হয়েছে। তাহলে অহম গতবান আসম, আর গতবানটা কিন্তু অহংকে ফলো করেছে। যদি অহংয়ের জায়গায় যদি এটা কোনো মহিলা থাকতো, যদি মালা দিতাম তাহলে এখানে আমাকে গতবতী দিতে হতো, যদি সীতা দিতাম তাহলে আমাকে গতবতী দিতে হতো, যদি আমি মিত্রম দিতাম তাহলে আমাকে গতবৎ দিতে হতো। তাহলে এই দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে, যেটা হচ্ছে বিশেষ্য বিশেষণ ভাব সম্বন্ধ। সেই বিশেষ্য বিশেষণ হলে বিশেষ্যস্য ইয়দ লিঙ্গম ইয়দ বচনম ইয়া চ বিভক্তিঃ বিশেষণস্য তদ লিঙ্গম তদ বচনম সা এব বিভক্তিঃ। এটা হয়তো। তো সেই জন্যই অহং, এই যে এখানে যে বিভক্তির যে তিনটে পরিবর্তন হয়ে যায়, ভগবত শব্দের মতো একবার চলে, একবার নদীর মতো চলে, একবার আমাদের জগৎ শব্দের মতো চলে, তার কারণটাই এটা যে এইগুলো বিশেষণ কর্তাকে সবসময় ফলো করে। তবতু প্রত্যয়ের ক্ষেত্রে, আমি ত প্রত্যয়ের কথা বলছি না, ঠিক আছে। তো এই জন্য এটা বিশেষণ। আর এই বিশেষণ হয়ে যাবার জন্য আশ্রম পদটা কি করছে, এটা এখন ক্রিয়াপদ।
বোঝা গেছে? সব ক্ষেত্রে যখনই আমরা তবতু প্রত্যয় লাগাবো তখন আমরা এটার পরে কর্তাকে দেখে আবার একটা কিন্তু আমরা অতীতকালের ক্রিয়াপদও লাগিয়ে দেব। যদিও ক্রিয়াপদটা যদি আমি নাও লাগাই তাহলেও কিন্তু গতবানের দ্বারা ওই অর্থটা বোঝা যায়, তবু ওটা লাগানোর দরকারটা কি আরো স্পষ্ট করা। বোঝা গেছে? হুম, আচ্ছা। স্যার আমি একটা বলছি, এটা তো একটা আসমটা লাগাতে হবে, ক্রিয়াপত্র লাগাতে হবে এই কারণে, কারণ এখানে কিন্তু অ্যাকচুয়ালি গতবানটা তো ক্রিয়া বিশেষণ হিসাবে কাজ করছে, তো সুতরাং এখানে তো কোনো ক্রিয়াপদ নেই, কাজে আপনাকে এটা আসমটা আনতেই হবে আর কি, মানে আনতেই হবে, উজ্জ আছে, আনতেই হবে। অবশ্যই অবশ্যই উজ্জ আছে, তাই তো? কিন্তু আসমটা, হ্যাঁ হ্যাঁ তাই, আসমটা যদি না দেই তাহলে কি হয়ে গেল, আসমটার মানে ওটা একটা উজ্জ অর্থ থেকেই গতবান থেকে অর্থটা বোঝা গেল, সেটা অসুবিধা নেই, কিন্তু আসমটা দিলে কি হয়, বাক্যটা আরো অ্যাকুরেট হয়, যেখানে একটা ক্রিয়াপদেরও ব্যবহার হয়েছে বাক্যে, এটা বোঝা যায় ভালো করে। অতঃ অহম গতবান আসম, হ্যাঁ, সীতা গতবতী আসিত, এরকম। ঠিক আছে, তাহলে এখানে পূজাবকাশে, পুজো অবকাশে আপনারা এটা পড়েছেন, আমি এত অনুবাদ করছি না, যেখানে আপনাদের সমস্যা হবে আমাকে জিজ্ঞেস করবেন, আপনারাও আমার সঙ্গে সঙ্গে শুনতে থাকুন, পড়তে থাকুন। পূজাবকাশে অহম স্বমিত্রৈহি সাহা, সহযোগে তৃতীয়া হয়েছে, ঠিক আছে, স্বমিত্রৈহিতে সহযোগে তৃতীয়া, এটা পড়েছেন আপনারা আগে। কোণার্ক মন্দিরম দ্রষ্টুম আর্ক ক্ষেত্রম গতবান আসম, কোণার্ক মন্দির দেখার জন্য অর্ক ক্ষেত্র মানে পুরীধাম, যেটা আমরা সেখানে গেছিলাম। অর্ক মানে হচ্ছে সূর্য, সূর্যের ক্ষেত্র, ওটাকে পুরীধাম। স্যার এক মিনিট, আমি জানি না সবাই আমাদের সহপাঠীরা এগ্রি করবেন কিনা, তুমুনটা একটু ডিটেলসে কিন্তু আমাদের হয়নি, তুমুনটা আচ্ছা, ঠিক আছে, না মানে হয়। টাচ করে গেছেন ওনারা এলোয়ানে, কিন্তু ডিটেলসে হয়নি, আমি কি ঠিক বললাম প্রবাল বাবু? আপনি বলেছেন, আমরা সব আপনার সঙ্গে সহমত। না না না, আমি সেটা জাস্ট বললাম, আমার মনে হয় না ঠিক তুমুনটা আছে, ঠিক আছে, ডিটেলসে। ঠিক আছে, তুমুন উনি করিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্যার, প্রত্যয়ের কিছুই তো হয়নি আমাদের সেরকম ভাবে, হ্যাঁ হ্যাঁ, প্রত্যয় নিয়ে দেখুন দেখুন দেখুন, বিষয়টা হচ্ছে আপনাদেরকে শুভদীপ স্যার দেখিয়েছিলেন না, আপনাদেরকে একটা সিলেবাস দেখানো হয়েছিল, ওর মধ্যে এই অংশগুলো রয়েছে। মূলত ওই অংশগুলো মানে আপনাদের তো শুভদীপ স্যারের একটা বা দুটো ক্লাস হয়েছে, এবারে তার মধ্যে যতটা অংশ হয়েছে তারপর থেকে আমাদের কাছে যে প্রত্যয়গুলো আছে ওগুলো ক্রমে ক্রমে হতে থাকবে। এখনো তবতুটা হয়েছে, এরপরে তুমুন, লিয়াপ ইত্যাদি যে সমস্ত প্রত্যয়গুলো রয়েছে ওগুলো ক্রমে ক্রমে হবে। তো হলে আমরা ওই অংশগুলো নিয়ে একবার করে চর্চা করব, এরকমটা নয় যে ওগুলো আমরা স্কিপ করে চলে যাব। ওই অংশগুলো হলে আমরা আবার আমার ক্লাসে যেটা হয়, আমি ওই জিনিসটাকে, যেমন ওখানে যেটা হচ্ছে আমরা ওই জিনিসটাকে আবার এখানে দৃঢ় করছি তো ব্যাপারটা, তো ওই জন্য ওই অংশটা ওখানেই কেবলমাত্র একবার ব্যাকরণটা পড়া হয়ে যাক, তারপরে আমরা নেক্সট ক্লাসে ওই ব্যাপারগুলো নিয়ে আরেকটু আলোচনা করতে পারি। বুঝতে পারলেন? ঠিক আছে ঠিক আছে, বুঝলাম। নাহলে আপনারা যদি বলেন যে স্যার আপনি তুমুনটা পড়ান বা আমাদের একটু তুমুনটা ডিস্টার্ব, তাহলে আমি ওটাও করতে পারি, ওটাতেও অসুবিধা নেই। এখানে আমি কেবলমাত্র যেটা পড়ানো হচ্ছে ওই টেক্সট গুলোকে একবার দেখিয়ে নিচ্ছি যে এখানে এই অংশগুলো রয়েছে, আপনারা একটু দেখুন, প্রয়োগটা দেখাতে চাইছি, আর কিছু নয়। তা বাদে তো আমি আলোচনা করছি যখন মানে যে অংশগুলো হয়ে যাচ্ছে ক্লাসে। আচ্ছা, তো আপনাদের কি একটু তুমুন প্রত্যয় সম্পর্কে মানে কিছু মনে রয়েছে? কেউ কিছু বলতে পারবেন তুমুন প্রত্যয় সম্পর্কে? মানে বিষয়টা উনি যখন পড়িয়েছিলেন বুদ্ধদেব স্যার, তো তখন উনি এইটুকু বলেছিলেন যে দুটো পরপর বাক্য, যেরকম ধরুন মানে দুটো পরপর ক্রিয়া টাইপ আর কি, যে যেরকম আমি ওইটা দেখে এইটা করলাম, তো ওই দেখে যেটা আর কি সেই জায়গাটায় তুমুল লাগে। আচ্ছা, আমি একটু বলে দেই তাহলে। এটা হ্যাঁ, আপনারা তবতু, কি জিনিস ওটা? তোয়া নাকি? তবতু প্রত্যয় না? না, তবতু তো আমরা এটা করছি। ওটা তোয়াও হতে পারে এরকম, মানে যাই হোক, মানে অতটা আমার মানে আপনাদের অতটা আমার মনে নেই প্রত্যয়ের জায়গাটা, কারণ প্রত্যয় জায়গাটা একটু গ্রে ছিল, ওনারা একদম লাস্ট ক্লাসে ফটাফট করেছে। তুমুনটা হচ্ছে দুটো ভাব থাকলে, আর তবতু প্রত্যয় হচ্ছে পাস্ট টেন্সের জন্য। আমি সেটাই তো বললাম, তুমুন, তাই তো। দেখুন, আমি এখানে বিষয়টা বলে দিই, দেখুন কি আছে। তুমুন প্রত্যয়টা কখন হয়, তো তুমুন প্রত্যয়ের জন্য কয়েকটা কন্ডিশন আছে। কি কি? দুটো ক্রিয়া, যেমন ধরে নিন অহম
গচ্ছামি, না অহম পঠিষ্যামি, অহম গচ্ছামি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন দুটো ক্রিয়াপদ রয়েছে, একটা হচ্ছে পঠিষ্যামি, একটা রয়েছে গচ্ছামি। তো এই যে দুটো ক্রিয়া, দুটো ক্রিয়ার কর্তা কিন্তু একজনই, কে? অহম। অহমই পড়বে আর অহমই যাচ্ছে। তো এই রকম যখন সিচুয়েশন হয় যে দুটো ক্রিয়া, তার কর্তা এক, আর যে দুটো ক্রিয়া আছে তার মধ্যে একটা ক্রিয়া ভবিষ্যৎকালে হবে, একটা ক্রিয়া বর্তমানে হচ্ছে। বোঝা গেছে? তো একটা ক্রিয়া বর্তমানকালে রয়েছে আর একটা ক্রিয়া ভবিষ্যৎকালে রয়েছে। এইরকম যদি ঘটে তখন কি হবে? তখন ভবিষ্যৎকালিক যে ক্রিয়াটা রয়েছে সেখানে তুমুন প্রত্যয় করতে হবে। আর আরেকটা কন্ডিশন কি? ওই দুটো ক্রিয়ার মধ্যে এমন একটা ক্রিয়া হলো যে ক্রিয়াটা করার জন্য আরেকটা ক্রিয়া করা হচ্ছে। মানে এখানে আমি উদাহরণটা দিয়ে একবার বোঝাই দিলে ভালো করে বোঝা যাবে। অহম পঠিষ্যামি, অহম গচ্ছামি। অহম পঠিতুম গচ্ছামি, এটা হচ্ছে বাক্য, তুমুন প্রত্যয়ান্ত বাক্য। এইখানে দেখুন আমি যে কন্ডিশনগুলো বললাম, অহম পড়া ক্রিয়াটাও যে করবে, গমন ক্রিয়াটাও সেই করছে, তাহলে কর্তা হলো এক। তাহলে তুমুন প্রত্যয় ব্যবহারের জন্য কি লাগবে? কর্তা সমান হতে হবে। 2 নম্বর কি? দুটো ক্রিয়া হতে হবে, 2 বা ততোধিক ক্রিয়া। তার মধ্যে একটা ক্রিয়ার কে উদ্দেশ্য করে করা হচ্ছে কাজটা। বোঝা গেছে? তো একটা ক্রিয়া হচ্ছে উদ্দেশ্য ক্রিয়া, যা কোথায় থাকবে? ভবিষ্যৎকালে। বোঝা গেছে? আরেকটা ক্রিয়া হচ্ছে ওই উদ্দেশ্য ক্রিয়াটাকে করার জন্য ক্রিয়া। বোঝা গেছে? দেখুন এবারে এই চারটে জিনিসকে একটু ভালো করে দেখুন। সমান কর্তা, 2 বা ততোধিক ক্রিয়া, যেমন এখানে পঠিষ্যামি, গচ্ছামি, দুটো ক্রিয়া। উদ্দেশ্য ক্রিয়াটা কি? উদ্দেশ্য ক্রিয়া মানে ভবিষ্যৎকালে যে ক্রিয়াটা আমি করার জন্য যাচ্ছি, আমি যেটাকে উদ্দেশ্য করে যাচ্ছি। আরেকটা হচ্ছে ক্রিয়ার্থা ক্রিয়া, মানে সেই উদ্দেশ্য ক্রিয়াটাকে পূরণ করার জন্য যে আরেকটা ক্রিয়া হচ্ছে। আমি যে দুটো ক্রিয়ার কথা বললাম, সেই দুটো ক্রিয়ার মধ্যে একটা হচ্ছে উদ্দেশ্য ক্রিয়া, আর এই উদ্দেশ্য ক্রিয়াটাকে সম্পন্ন করার জন্য আরেকটা ক্রিয়া করা হয়, যেই ক্রিয়াটাকে বলা হয় ক্রিয়ার্থা ক্রিয়া। মানে একটা ক্রিয়া সম্পাদন করার জন্য আরেকটা ক্রিয়া, সেটাকেই বলা হয় ক্রিয়ার্থা ক্রিয়া। বোঝা গেছে? তো এই ক্রিয়ার্থ ক্রিয়া যদি সমীপে থাকে তাহলে ভবিষ্যৎকালিক যে ক্রিয়া তার উত্তর তুমুল হয়, তার বাচক যে ধাতু তার উত্তর তুমুল হয়। তো এখানে প্রকৃত উদাহরণটা দেখুন। অহম পঠিষ্যামি, অহম গচ্ছামি, কর্তা সমান। প্রথমে হচ্ছে কি উদ্দেশ্যটা কি? আমি যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি? পড়ার জন্য যাচ্ছি, তাহলে উদ্দেশ্য ক্রিয়া হচ্ছে পড়ারূপ ক্রিয়া। আর সেই পড়ারূপ ক্রিয়াটাকে সম্পাদন করার জন্য, সেই ক্রিয়াটা কোথায় রয়েছে? ভবিষ্যৎকালে রয়েছে, আমি পড়বো সেই জন্য যাচ্ছি। তো পড়ারূপ ক্রিয়াটাকে সম্পাদন করার জন্য আমি আরেকটা ক্রিয়া করছি, সেটা কোনটা? সেটা হচ্ছে গমন রূপ ক্রিয়া। গম ধাতু, গচ্ছামি, মানে গমন রূপ ক্রিয়া। তাহলে পড়ারূপ উদ্দেশ্য ক্রিয়াটাকে সম্পন্ন করার জন্য আমি গমন রূপ ক্রিয়াটা করছি। তো এই যে গমন রূপ ক্রিয়াটা করছি, এই গমন রূপ ক্রিয়াটা যদি সমীপে থাকে তখন কি হয়ে যাবে? উদ্দেশ্যের জন্য যে ক্রিয়াটা রয়েছে, উদ্দেশ্যের জন্য উদ্দেশ্য কোন ক্রিয়াটা? পঠন ক্রিয়া। পঠন ক্রিয়ার ধাতু কোনটা? পঠ ধাতু। সেই পঠ ধাতুর উত্তর তুমুল প্রত্যয় হয়ে যাবে, পঠিতুম রূপ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, ঠিক আছে। কারো সমস্যা? মঞ্জু ম্যাম, শ্রাবণী হ্যাঁ, ম্যাম, বোঝা গেছে তো? প্রবল বাবু, এইবারে শুধু আমাদের যেটা দরকার, ধরুন
পঠিতুম পট থেকে হলো, তেমনি এরকম বিভিন্ন ধাতুর ক্ষেত্রে এটা কেমন হবে সেইটা কয়েকটা উদাহরণ দিতে লাগবে আর কি। তবে আমি কি লিখিতুম করতে পারি? লিখিতুম হ্যাঁ, লিখিতুমটাতে কি হয়, মানে আমি লিখিতুম, ধরুন আমি লেখার জন্য একটা পেন কিনবো, হ্যাঁ, লিখিতুমে লেখিতুম রূপটা হয়, ঠিক আছে? লিখিতুম, হ্যাঁ, আমি এক্স্যাক্টলি আমি হ্যাঁ, এই যে ডিফারেন্স গুলো এইগুলো আমাদের একটু জানতে হবে, এইগুলো জানি হ্যাঁ, না। ভাষার জন্য, প্রফেসর সাহেব, হুম, বলুন। একটা কথা বলি যে এটা চন্দন স্যার আমাদেরকে দিয়েছিলেন ফুল লিস্ট। তার ওই লিস্টের যদি আপনি লাস্ট কলম দেখেন, ওটা তুমুল প্রত্যয় দেয়া আছে এবং হুম, তার অলমোস্ট 63 খানা রূপ দেয়া আছে। ও ভাই, ভেরি গুড, ভেরি গুড ভাই, থ্যাংক ইউ। না না, ওকে ওকে ওকে, ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ। ঠিক আছে। নাও আই ওইখান রিমেম্বার, ঠিক। ওইখান থেকে ওই জিনিসটা হয়ে যাবে। আর আপনারা একবার না হলে গ্রুপে ওটা আর একবার যার কাছে রয়েছে ওটা একবার শেয়ার করে দিন, তাহলে সবার না 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 উপকার না হবে। না, উনি ঠিকই রেফারেন্স দিয়েছেন, ওটা সবার কাছেই আছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এইটা হচ্ছে তুমুল প্রত্যয়, ঠিক আছে? এই বিষয়টা মনে রাখবেন সব সময়। মানে একটা ভবিষ্যৎকালিক ক্রিয়া হতে হবে, আর যে ভবিষ্যৎকালিক ক্রিয়াটা না, সেই ক্রিয়াটার উদ্দেশ্য মানে সেটাকে উদ্দেশ্য করে আরেকটা ক্রিয়া করা হচ্ছে। যেমন আমি আহ, ধরে নিন বাস ধরবো বলে আহ, যাচ্ছি, বাস ধরবো বলে বাড়ি থেকে যাচ্ছি। তো এখানে একটা হচ্ছে ধরা ক্রিয়া আর একটা হচ্ছে যাওয়া ক্রিয়া। আমি খাবো বলে রান্না করছি, তাহলে এখানে খাওয়া ক্রিয়া হচ্ছে, আরেকটা হচ্ছে পাক ক্রিয়া। তো দুটো ক্রিয়া। তো ভবিষ্যৎকালিক যে ক্রিয়াটা, তার যে ধাতু, ভবিষ্যৎকালিক ক্রিয়াতে তুমুন হয় এরকমটা নয়, ভবিষ্যৎকালিক ক্রিয়ার যে ধাতু, তাহলে আমাকে খাওয়া অর্থটার জন্য ধাতুটা আমাকে দেখতে হবে খাদ ধাতু। খাদ ধাতুর উত্তর তুমুন করব, তো খাদ প্লাস তুমুন ইজিক্যাল টু খাদিতুম, ঠিক আছে? তাহলে স্যার এটা কি এরকম হবে যে আহম খাদিতুম পচামি? আচ্ছা, আমি খুব সুন্দর, এটাই ঠিক। আচ্ছা, আচ্ছা, তাহলে কিন্তু আমি দেখতে পারছি তো, মানে অহম অহম দ্রষ্টুম স্বপ্নামি, এরকম। হ্যাঁ, এখানে আরো এক দুটো বিষয় আছে। খালি কেবলমাত্র আমরা যদি তুমুন প্রত্যয়কে, এই অংশটা তো তুমুন হয়েই থাকে, এটা হচ্ছে জেনারেল, মানে তুমুন প্রত্যয়ের জন্য আমরা এই অংশটাকেই বোঝাই মূলত। এরপরে আমরা কিছু কিছু ধাতু যেমন শাকনোমি, ইচ্ছাতি, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু তুমুন প্রত্যয় হয়। যেমন আহাম পঠিতুম ইচ্ছামি, তো এখানে ইচ্ছামি প্রয়োগ করলাম বলে কি করতে চাইছি, আমি পড়তে চাইছি। তো ইচ্ছতি এটা থাকার জন্য এখানে তুমুন হয়ে গেল। ঠিক একইভাবে আহম কার্যম কর্তুম শক্নোমি, আহম পঠিতুম শক্নোমি। শক্নোমি, শক্ন ধাতু মানে সমর্থ, এই অর্থ একটা ধাতু হচ্ছে শক ধাতু। তো এইটা যদি থাকে তখনও সেখানে তুমুন হয়। আর ইচ্ছা করা অর্থ ইচ্ছতি ধাতু, এটাও যদি থাকে তখনও সেখানে তুমুন হয়। বোঝা গেছে? আমার কোশ্চেন একটু অন্য। সেটা হচ্ছে যে আমি দেখতে পারছি, হুম, হ্যাঁ, আমি দেখতে পারছি, দেখা কিন্তু উদ্দেশ্য নয়। হুম। আমি দেখতে পারছি, তো সেখানেও তুমুল লাগবে না সেখানে তোয়া লাগবে? না না না, তুমুনই লাগবে। এখানে যে এই যে দেখতে পারছি, পারা অর্থে কোন ধাতু আছে, স্বপ্নতি ধাতু আছে, সব স্বপ্ন। সেটাই বললাম। তো এই ধাতুটার যদি যোগ থাকে তখন সেখানে তুমুন হয়ে যায়, এই কথাটাই আমি বললাম, আর কিছু না। এখানে কি হবে? অহম দ্রষ্টুম শক্নোমি। শাকনোমি। হ্যাঁ, সেটা ঠিক আছে, সেটা হচ্ছে সিনট্যাক্সটা, সেটা ঠিক আছে, মানে ওটাতে অসুবিধা নেই, কিন্তু লজিকটাতে অসুবিধা এই জন্য আছে হ্যাঁ, হ্যাঁ, যে যেহেতু অহম পঠিষ্যামিটা হচ্ছে আমার উদ্দেশ্য, হুম, আর অহম গচ্ছামি হচ্ছে যে আমি ফার্ম ক্রিয়া, যে আমি যাচ্ছি। হুম। তো সেই জন্য আমি কি করতে হ্যাঁ, যাচ্ছি না, হ্যাঁ, আমি পড়তে আপনার যাচ্ছি। আপনার সমস্যাটা আমি বুঝতে পেরেছি। সেই জন্য হ্যাঁ, আমি বললাম না, ইচ্ছতি আর শাকনোমি, হ্যাঁ, এই হ্যাঁ, দুটোর বুঝে গেছি, ক্ষেত্রে এই এটা ঠিক লজিকটা আছে, লাগবে না। ঠিক আছে, ঠিক আছে। এতটাই, আর কিছু না। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আবার আবার ওই টেক্সটটাতে যাই। উম, তাহলে দেখুন, আপনারা যে অংশগুলো পড়েছেন সেই অংশগুলোকে মানে আমরা তখন আপনাদের মানে যে জিনিসগুলো আপনাদের জানা ছিল তার বেসিসে পড়াটা হয়েছে, সেই জন্য এই জিনিসগুলোতে এখন সংশয়গুলো উৎপন্ন হচ্ছে। তখন কিন্তু আপনি তবতুপুরতে আপনি স্টোরির মতো পড়েছেন ব্যাপারটা, কিন্তু এখন ব্যাপারটা কেমন হচ্ছে, স্টোরি প্লাস আমি যে পথটা পড়েছি, যে পথটা নতুন করে জানলাম, যে বিভক্তিটার প্রয়োগ দেখলাম, ওটা এখানে কেন হয়েছে, ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো মনে যাচ্ছে।
আচ্ছা। স্যার, এই যে আপনি বললেন না যে ধরুন গতবান আসাম, এইভাবে হুম আমরা তো করিনি, ফলে হুম এইটা কিন্তু আমাদের মানে আমার তো প্রয়োজনই, মানে হুম হুম এটা হুম। দিতে হবে স্যার, মানে আপনি এই জায়গাটা ক্লিয়ার করে দিন একটু, হ্যাঁ, মানে এই যেরকম বলছেন এই সেরকম। জায়গাটা ক্লিয়ার তো আমি করলাম, মানে না আমার না সেটা নয়, মানে আমি বলছি যে মানে এইটা আমাদের হয়নি, এবার আমরা এটা নতুন করে করছি, আচ্ছা 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 আচ্ছা, ঠিক স্টোরির আছে। মতোই করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক। তাহলে পূজাবকাশে অহম সৌমিত্রैः সহ কোণার্ক মন্দিরম দ্রষ্টুম অর্কক্ষেত্রম গতবান। এবার এখানে দেখুন দুটো বিষয় আছে এখানে, গতবান আর একটা হচ্ছে দ্রষ্টুম। তাহলে এখানে উদ্দেশ্য ক্রিয়া কোনটা? বলুন বলুন, উদ্দেশ্য ক্রিয়া কোনটা? দ্রষ্টুম, দ্রষ্টুম। আমি জিজ্ঞেস করেছি উদ্দেশ্য ক্রিয়া, আমি জিজ্ঞেস করিনি পথ। ও আচ্ছা, দৃশ, দৃশ। দৃষ্টাও নয়, দর্শন। দর্শন ক্রিয়া, দর্শন। এরকম উত্তর ওকে দিতে ওকে। হবে স্যার। দর্শন ক্রিয়াটা হচ্ছে আমাদের উদ্দেশ্য ক্রিয়া। এবারে সেই ঠিক উদ্দেশ্য আছে। ক্রিয়ার জন্য আমরা কোন কাজটা করছি? গমন ক্রিয়াটা করছি, গতবান এইটা করছি, ঠিক আছে। তো গমন ক্রিয়াটা যে করছি, সেই গমন ক্রিয়াটা রয়েছে বলে বাক্যে, সেই জন্য কি হয়ে গেল, এই দৃশ ধাতুর উত্তর তুমুন প্রত্যয় হয়ে গেল। দর্শন ক্রিয়াটাকে বোঝানোর জন্য যে ধাতুটা দৃশ ধাতু, তার উত্তর তুমুন প্রত্যয় করে দ্রষ্টুম রূপটা হয়ে গেল। ঠিক আছে, এই রকম ভাবে বয়ম সর্বে তত্র প্রথমবারম গতবন্তঃ আসম। তো গতবন্তঃ এখানেও দেখতে পাচ্ছেন বয়ম আছে বলে গতবন্তঃ, এটাও তার বিশেষণ। ঠিক একইভাবে তার জন্য আস্ম অতীতকালে আছে, আসম, আসব, আস্ম। এরপর अस्माभिः सह अस्माकं शिक्षिका तस्याः भगिनी च गतवत्यौ आस्ताम। এটা বোঝা যাচ্ছে গতবত্যৌ, হুম। ভগিনী পত্র রয়েছে, শিক্ষিকা আর ভগিনী দুজন মিলে আছে, এই জন্য গতবত্যৌ। अस्माकं ज्ञानाय शिक्षिका कोणार्क विषये अस्मान् बोधितवती। এটা বোঝা যাচ্ছে জ্ঞানায়, জ্ঞানের জন্য। চতুর্থী বিভক্তি হয়েছে, চতুর্থী বিভক্তি এখানে নিমিত্ত অর্থে, জ্ঞানের জন্য, মানে জ্ঞানের জন্য আমাদেরকে উনি কি করেছেন, এই কোণার্কের বিষয়ে জিনিসগুলো বুঝিয়েছেন। सा अस्माकं पुरतः মন্দিরস্য বিবরণম প্রস্তুতবতী। এখানে একটা দেখুন, একটা শব্দ রয়েছে পুরতঃ। পুরতঃ মানে হচ্ছে সামনে, আমাদের সামনে যে মন্দিরের বিবরণ রয়েছে সেটা তিনি প্রস্তুত করেছিলেন, প্রস্তুতবতী। আচ্ছা, এখানে কিন্তু আবার ক্রিয়াপদটা দেওয়া নেই, দেখুন প্রস্তুতবতী। তাহলে এখানে যদি আমি ক্রিয়াপদ লাগাই, কি লাগাবো বলুন তো? তো বলুন, প্রস্তুতবতী কি হবে, তারপরে ক্রিয়াপদ দেওয়া নেই তো। এটা ওই অস ধাতুর হবে আর কি, মানে না না, আপনাকে রূপটা বলতে হবে, এরকম অস ধাতুর তো হবেই প্রত্যেকটাতেই, আমাকে রূপটা জানতে হবে। ততঃ মন্দিরস্য বিবরণ কর্তাকে, কর্তাকে। করতি, করতি, করতি। হ্যাঁ, অস ধাতুতে করতি কি করে হবে? না, এটা অজ ধাতুতে হবে কেন? স্ত্রী, সা স্ত্রীলিঙ্গ তো। হ্যাঁ, সা अस्माकं, না স্ত্রীলিঙ্গ না, সা अस्माकं পুরতঃ মন্দিরস্য বিবরণ প্রস্তুতবতী, প্রস্তুত। প্রস্তুতবতী তার মানে হচ্ছে কি ওই ভবতীর রূপে যাবে। ভবতী বা অসে যাবে, তাহলে লাগাতে হবে আমাদেরকে অতীতকালে। প্রথম পুরুষ আছে, বলুন আগের গুলোর মতো ওই সোজা। सा अस्माकं पुरतः মন্দিরস্য বিবরণম প্রস্তুতবতী आसीत्, তাই হবে তো? আশিত, 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 রাইট आसीत् হবে। রাইট রাইট। হ্যাঁ, कोणार्क मन्दिरम उत्कल प्रदेशस्य बंगोपसागर समीपे अस्ति। বঙ্গ উপসাগরের সমীপে উৎকল প্রদেশ, উড়িষ্যা রাজ্যে রয়েছে। तत्र सूर्यदेवस्य पूजा भवति, अतः अतः পৌরাণিকাः তৎক্ষেত্রম অর্কক্ষেত্ররূপেণ বর্ণিতবন্তः। বোঝা গেছে? তো উৎকল যে প্রদেশটা, সেই প্রদেশে সূর্যদেবের পূজা হয় বলে পৌরাণিক যারা যারা পুরাণ নিয়ে চর্চা করেন, তারা এই ক্ষেত্রটাকে কি বলেছেন? অর্কক্ষেত্র বলেছেন। অর্ক শব্দের অর্থ সূর্য। ঐতিহাসিকাः কোণার্কस्य পরিগণনম বিশ্বस्य সপ্ত আশ্চর্যেষু কৃতবন্তः। হ্যাঁ, প্রবল বাবু বলুন। স্যার, একটা কথা আছে যে যখন এই প্যারাগ্রাফ শুরু হলো হুম তখন আপনি তখন যখন আমরা পড়ছিলাম তখন ধরুন গতবতীয় আসতাম,
হ্যাঁ, হুম। যেখানে গতবর্তীয় বললেও ওটা ব্যাপারটা হয়ে যেত। হ্যাঁ, কিন্তু এইখানে যখন আবার প্যারাগ্রাফ শুরু হলো তখন এখানে বর্ণিত বন্তঃ বা প্রস্তুত বতিতেই শেষ করে দিল, মানে দুই রকমই রূপ হতে পারে। হ্যাঁ, আমি সেটাই তো বললাম, কখনো কখনো কি হয়ে যায়, আমি ওই জন্য আপনাকে দুটো কথা বললাম না। একবার বললাম যে আসিত ইত্যাদি যে পদগুলো ওগুলো ক্রিয়াপদ, কারণ আমি বাক্যে দেখতে পাচ্ছি না ক্রিয়াপদ। এটা দেওয়া মানে বাক্যটা সম্পূর্ণ। বাট এটা যদি আমি নাও দেই, উহ্য অর্থ আছে, সেই জন্য ওটা যে দিতেই হবে এরকম ম্যান্ডেটারি কিছুই নেই। দিলে ভালো, না দিলেও কোনো দোষ নেই। হুম। আচ্ছা। তো এই জন্য এগুলোতে দেওয়া নেই, বারবার বর্ণিত বন্তঃ ইত্যাদি ইত্যাদি অংশগুলো রয়েছে। কৃতবন্তঃ এর দ্বারাই কৃতবন্তঃ আসন এরকম অর্থগুলো বোঝা যাচ্ছে। ऐतिहासिकाः कोणार्कस्य परिगणनं विश्वस्य सप्त आश्चर्येषु कृतवन्तः। বোঝা গেছে। বৈদেশিকাः पर्यटकाः तस्य ब्लैक ব্লাইকাপাগোড়া ইতি অপরম ইতি নাম কৃতবন্তः। পর্যটকরা, বৈদেশিক পর্যটকরা এদের নাম কি করেছেন? ব্লাইকাপাগোড়া এই নাম করেছেন। অনন্তরম তৎ নাম সর্বে স্বীকৃতবন্তः। এই নামটা পরে সকলে স্বীকার করেছেন। कोणार्कः न केवलम् उत्कलस्य अपितु समग्रस्य भारतवर्षस्य भूषणम् अस्ति। त्रयोदशशताब्द्याम् उत्कलीयाः कलाकाराः एतत् मन्दिरं निर्मितवन्तः इति ऐतिहासिकाः प्रमाणितवन्तः। कोणार्कमन्दिरस्य निर्माणविषये धर्मपदस्य किंवदन्ती प्रसिद्धा अस्ति इति अस्माकं शिक्षिका उक्तवती। অর্থ বোঝা যাচ্ছে তো? ধর্মপদः তদা 12 বর্ষীয়ः বালকः आसीत्। হ্যাঁ, এখানে একটা পদ দেখলাম আমরা, কিংবদন্তি। কিংবদন্তি মানে লোকের মুখে প্রচলিত কথা, বোঝা গেছে তো? হ্যাঁ। কিংবদন্তি প্রচলিত আছে, আমরা বাংলাও বলি। तावत् सः स्वजनकं विषुमहाराणाम् एकवारम् अपि न दृष्टवान् आसीत्। धर्मपदः तदा 12 वर्षीयः बालकः आसीत्। तावत् सः स्वजनकं निजेर पिताके, पितार नाम की विषुमहाराणाम् एकवारम् अपि न दृष्टवान्। सः तु तस्य जन्मतः प्राक् प्रवासं गतवान् आसीत्। 12 श्रमिकैः सह नृपः तं कोणार्क मन्दिरस्य निर्माणकार्ये नियोजितवान् आसीत्। विद्यालये धर्मपदस्य मित्राणि तस्य जनकः नास्ति इति आक्षेपं कृतवन्तः। दुःखितः सः जनन्यै सर्वं निवेदितवान्। এগুলোতে সবগুলোতে দেখুন তপ্রত্যয়ের মানে তবতু প্রত্যয়ের কেমন বৈচিত্র্য প্রত্যেকটাতেই রয়েছে। হ্যাঁ, স্ত্রীলিঙ্গে পুংলিঙ্গে প্রয়োগ। 12 वर्षेभ्यः तस्य जनकः प्रवासे अस्ति इति जननी उक्तवती। जनकं द्रष्टुं गमिष्यामि इति जननीम् उक्तवान् धर्मपदः। अच्छा, जनकं द्रष्टुं गमिष्यामि इति जननीम् उक्तवान् धर्मपदः। जनकस्य परिचयं न जानासि इति उक्त्वा जननी तं निवारितवती, परन्तु धर्मपदः तत्र गन्तुं प्रतिज्ञातवान्। अन्ततः गत्वा जननी अनुमतिं दत्तवती। प्राङ्गणस्य बदरिकावृक्षस्य फलं गृहीत्वा गच्छतु इति जननी उपदिष्टवती। तेन जनकस्य परिचयो भविष्यति इति उक्तवती। এই গচ্ছতুটা লোটে আছে, তাই তো? কোনটা? গচ্ছতু যেটা, সেটা লোট লকারে আছে, তাই তো? লোট লকারে আছে গচ্ছতু। ঠিক। আমি আপনাদেরকে আরেকদিন, এর পরের দিন আমি ক্রিয়াপদগুলো নিয়ে আরেকবার আলোচনা করব। এই লট প্রভৃতি লকার সম্পর্কে একটু আলোচনা করব। এই জিনিসগুলো খুব বেসিক, মানে আমরা তো জানি এই কোন লকারটা কোথায় হয়, কিন্তু সবগুলো লকার যে আমরা জানি কেবলমাত্র লং লকার বলতে অতীতকাল বোঝায়, কিন্তু লং লকার যে অতীতকালটা বোঝাচ্ছে সেটা কি ধরনের অতীত? আমরা কি ঠিকঠাক বাক্যে প্রয়োগ করি সেটা, নাকি আমরা ভুল বাক্যই প্রয়োগ করে চলেছি? এই জিনিসগুলো নিয়ে আমরা পরের দিন একটু ডিসকাস করব, ঠিক আছে? আপনারা মনে করিয়ে দেবেন আমাকে, লকার নিয়ে একটু আলোচনা করতে হবে, তাহলে আমি ওই বিষয়গুলো সেই দিনের ক্লাসে আলোচনা করব। अच्छा, धर्मपदः प्रातः यात्रां प्रारब्धवान्। मार्गे सायंकालः अभवत्। सः कस्यचित् वृक्षस्य अधः रात्रियापनं कृतवान्। तत्र सः खगयोः वार्तां श्रुतवान्। ঠিক আছে?
আচ্ছা, এখানে বলুন তো, সহ খাগায়োহ বার্তাম শ্রুতবান, এই বাক্যে কর্মপদ কোনটা? কোথায় লেখা আছে? কর্ম কোনটা? বার্তাম। বার্তাম, ঠিক বলেছেন। তাহলে খাগায়োহ যে পদটা আছে ওটাতে কোন বিভক্তি আছে? ও তো চতুর্থী। হ্যাঁ, চতুর্থী না, এটা তো এতে আছে, সহ খগয়, ষষ্ঠী ষষ্ঠী হ্যাঁ, ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠীতে আছে দ্বিবচনে। দ্বিবচনে। বাক্যটার অর্থ কি? তারা সে সেখানে দুজন খগ মানে পাখি মানে 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 দুটো পাখির বার্তা শুনতে পেল। বার্তা শুনতে পেল। তো এটা সেই জন্য এখানে ষষ্ঠী আছে, দুটো পাখির বার্তা, ষষ্ঠী। তো পরস্পরম ভাষিতবন্তৌ आस्ताम श्वः 12,000 श्रमिकाणां शिरच्छेदः भविष्यति इति एकः उक्तवान्। किमर्थम् इति अपरः पृष्टवान्। कोणार्कमन्दिरस्य शिखरनिर्माणे श्रमिकाः असफलाः सन्ति, अतः नृपः तेषां প্রাণদণ্ডম আদিষ্টবান ইতি। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন দেখুন, আরেকটা পদ দেখুন, কি আছে? ও ওটা খাগায়ও শুনেছি আমি, খগয়। হ্যাঁ হ্যাঁ, খগা, এখানে কিছু আর প্রশ্ন নেই, খগয়োহ, ঠিক আছে। अतः नृपः तेषां प्राणदण्डम् आदिष्टवान् अस्ति इति प्रथमः उत्तरितवान्। परन्तु यदि कश्चित् सूर्योदयात् प्राक् मन्दिरनिर्माणं करिष्यति तर्हि तेषां प्राणरक्षा भविष्यति इति सूचितवान्। তয়োহ বার্তাম শ্রুত্বা, এখানে গায়োহ এরকম লেখা আছে, বস্তুতঃ তয়োহ অথবা খাগায়োহ ছিল এখানে প্রিন্টিং এ। খাগায়োহ বার্তাম শ্রুত্বা ধর্মপদः মন্দিরं প্রতি ধাবিতवान्। सः मातुः मुखात् एतत् कौशलं श्रुतवान् आसीत्। मन्दिरम् आरुह्य सः शिखरं निर्मितवान्। एतद् रहस्यं नृपः न जानातु इति कारणात् सः मन्दिरशिखरात् समुद्रजलं प्रति कूर्दितवान्। আচ্ছা, কূর্দিতবান এটা বুঝতে পারছেন? এটা হচ্ছে কূর্দিতবান, এটা হচ্ছে লাফানো, এই অর্থে কূর্ত ধাতু আছে। হ্যাঁ, स्वप्राणान् च त्यक्तवान् एवं सः स्वजनकस्य अन्येषां च श्रमिकाणां प्राणरक्षां कृतवान्। कोणार्कस्य गात्रेषु उत्कीर्णाः उत्कृष्टाः भास्करकलाः तदानीं पर्यटकान् आकृष्टवत्यः इदानीमपि आकर्षन्ति। বোঝা গেছে? আকৃষ্টাহ ভাস্করকলাহ তদানীম। আচ্ছা, এখানে এটা বলুন তো, আকৃষ্টবত্যাহ এই পদটার কর্তা কে? লাস্ট যে বাক্যটা পড়লাম আমরা, কোণার্কস্য গাত্রেষু উৎকীর্ণাः উৎকৃষ্টাः ভাস্করকলাः তদানীম পর্যটকান আকৃষ্টবত্যাহ, এই বাক্যটার কর্তা কে বলুন তো? পর্যটক। হ্যাঁ, পর্যটক। হ্যাঁ, পর্যটকান হচ্ছে কি আপনার কর্তা তৃতীয়াতে আছে ঠিকই। কোথায় তৃতীয়ায় আছে ওটা? কেন পর্যটক আর দ্বিতীয়াতে আছে, সরি দ্বিতীয়াতে আছে। হ্যাঁ, দ্বিতীয়া বহু বচনে আছে, দ্বিতীয়া দ্বিতীয় বহুবচনে আছে, তাহলে সে কোনোদিন কর্তা হতে পারবে না। কর্তার জন্য দুটোই বিভক্তি হয়, মানে তৃতীয়া ভাস্কর, ভাস্কর কলাহা। ভাস্কর কলাহ উৎকৃষ্টাহ। উৎকৃষ্টাহ তো আপনার আচ্ছা, ধরুন তাহলে বিশেষণ, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এগুলো সব বিশেষণ। উৎকীর্ণাহ উৎকৃষ্টাহ এগুলো হচ্ছে বিশেষণ, ভাস্কর কলা হচ্ছে এখানে কর্তা, বিশেষ্য। হ্যাঁ, বিশেষ্য। এইবারে এখানে দেখুন যে মানে তবতু প্রত্যয়ান্ত পদটা হয়েছে আকৃষ্টবত্যাহা, ওটা কি ওই ভাস্কর কলাহাকে ফোকাস করেছে, মানে ওটাকে অনুসরণ করেছে? যদি অনুসরণ করে তাহলে এটা আকৃষ্টবত্তীয়টাতে কিরকম কি হয়েছে একটু বলতে পারবেন আমাকে, বিশ্লেষণ করে প্রাতিপদিকটা কি, মানে কোন লিঙ্গ, কি ব্যাপার, কিছু বলতে পারবেন? হ্যাঁ, ভাস্কর কলা হচ্ছে আপনার স্ত্রীলিঙ্গ, ভাস্কর কলা, ভাস্কর কলে, ভাস্কর কলাহা। আর সেই হিসাবে এটা হয়েছে আকৃষ্টবতী, আকৃষ্টবত্যু, আকৃষ্টবত্যয়। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, ভালো, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখান থেকে এই প্রশ্নগুলো আপনাদেরকে দেব, আজকের প্রশ্নগুলো, এগুলো আপনারা করে আনবেন, ঠিক আছে?
আচ্ছা। উম, আজকে আমরা সুভাষিত একটা করব। মানে কোণার্কে যে কোশ্চেন গুলো আছে ওইগুলো করতে হবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, এখান এখান থেকে আপনারা একটু তবত প্রত্যয়ান্ত প্রয়োগগুলোর ব্যবহার করবেন। আচ্ছা। তো স্যার একবার একটা রিকোয়েস্ট করছি স্যার, বলুন। এটা জাস্ট মানে আমাদের এই প্র্যাকটিসের জন্যই আমরা অস্থি স্তহ সন্তি ওটা তো হয়ে গেছে মানে প্রেজেন্ট টেন্সে, হুম, তো পাস্টে আসিত আস্তম তারপরটা ওই ওই লিস্টটা একটু আরেকবার ঝালিয়ে নেওয়া। আসন আচ্ছা আসন। বলুন তাহলে। আসিত হ্যাঁ, আস্তম তারপরে কি আসম না না আসন, নকার, আ- আসন। নকার নকার। হুম, ঠিক আছে ঠিক আছে। তারপরে বলুন। তারপরটা হচ্ছে আসিত আসিদ আস্তাম আসন, তারপরে কি? হ্যাঁ সেটাই ভুলে গেছি। আসিহি, এই যে আসিহি, হ্যাঁ। আসি, আসিদ আস্তাম আসন, আসিহি আস্তম আস্ত, হ্যাঁ, আসম আসব আসমা। এগুলো মোহ, সব হ্যাঁ। মুখে থাকতে হবে, না হলে সমস্যা। হ্যাঁ, হ্যাঁ, মুখে এটাই মুখে রাখতে হবে। ভুলে গেছি। ঠিক। আচ্ছা, এরপরে বলুন। হ্যাঁ, এটা হয়তো আপনারা জানেন, এই শ্লোকটা আগে দেখেছেন হয়তো। আচ্ছা, ওটা সম্পূর্ণ হলো না, একটু বলুন। আশি তাস্তাম আসন আশি। আসিহি আস্তম আস্ত, আসম আসব আসম। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা বলুন। হ্যাঁ, পুস্তকস্থা ইয়া বিদ্যা। কে বলবেন আজকে? কাকে বলতে বলি আমি? আজকে তাপস বাবু বলুন। পুস্তকস্থা ইয়া বিদ্যা, উচ্চারণ করুন। মানে কিছু দেখতে পাচ্ছি না তো। ও, দেখতে পাচ্ছেন না আপনারা? দাঁড়ান। লেখা নেই। ও, এটা শেয়ার হয়নি, দেখাচ্ছি। হ্যাঁ, এবারে দেখা যাচ্ছে। হ্যাঁ, তাপস বাবু দুবার বলবেন, আমি একবার বলবো, আপনি দুবার বলবেন। পুস্তকস্থা ইয়া বিদ্যা। পুস্তকস্থা তুয়া বিদ্যা, পুস্তকস্থা তুয়া বিদ্যা, পুস্তকস্থা ইয়া বিদ্যা। পুস্তকস্থা তুয়া বিদ্যা, পুস্তকস্থা তুয়া বিদ্যা, পরহস্তগতম ধনম। পরহস্তগতম ধনম, পরহস্তগতং ধনম, পরহস্তগতম ধনম। পরহস্তগতং ধনম, পরহস্তগতং ধনম, कार्यकाले समुत्पन्ने। कार्यकाले समुत्पन्ने, कार्यकाले समुत्पन्ने, न सा विद्या न तद्धनम्। न सा विद्या न तद्धनम्, न सा विद्या न तद्धनम्, पुस्तकस्था तु या विद्या। पुस्तकस्था तुया विद्या, परहस्तगतं धनम्, हम्म, कार्यकाले समुत्पन्ने, न सा विद्या न तद्धनम्। খুব সুন্দর। হ্যাঁ, মঞ্জু ম্যাম বলুন, আপনি একবার উচ্চারণ করুন। পুস্তকস্থা তুয়া বিদ্যা পরহস্তগতং ধনম কার্যকালে সমুৎপন্নে
না সা বিদ্যা না তদ্ধনম। শ্রাবণী ম্যাম। पुस्तकस्थात् तु या विद्या परहस्तगतं धनं कार्यकाले समुत्पन्ने न सा विद्या न तद्धनम्। প্রবল স্যার। पुस्तकस्था तु या विद्या परहस्तगतं धनं कार्यकाले समुत्पन्ने न सा विद्या न तद्धनम। ঠিক আছে। শর্মিষ্ঠা ম্যাম। पुस्तकस्था तु या विद्या परहस्तगतं धनं कार्यकाले समुत्पन्ने न सा विद्या न तद्धनम। ঠিক। আচ্ছা, এটার অর্থ তো জানেন, বুঝতে পেরে গেছেন? স্যার এটা আমার আগে হয়েছিল। হয়েছিল আগে? আচ্ছা, আজকে আমার ইনস্ট্যান্ট এটা মনে পড়লো, সেই জন্য এটা আচ্ছা করালাম। স্যার, একটা কথা জিজ্ঞাসা করবো। আমরা বলুন। যখন সেমিনারিতে পড়েছিলাম, এই শ্লোকটা পড়েছিলাম, আর তখন চাণক্য শ্লোক বলেছিল। তা হুম। এই শ্লোকগুলো মানে কোনটা চাণক্য শ্লোক? সবই চাণক্য এগুলো শ্লোক? না সুভাষ না শ্লোক? না না না, দেখুন দেখুন দেখুন, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই শ্লোকগুলো হচ্ছে সুভাষিত শ্লোক, মানে এগুলোতে কিছু একটা জীবন দর্শন বলা হয়েছে, আমাদের জীবনের উপযোগী কিছু কথা বলা হয়েছে, যেগুলো একটা সংগ্রহ। মানে কোনোটা হয়তো চাণক্য লিখেছেন, কোনোটা হয়তো মহাভারতের মধ্যে কোথাও পাওয়া গেছে, কোনোটা হয়তো অন্য কোনো সুভাষিত গ্রন্থে, সুভাষিত রত্ন ভান্ডাগারে সংকলন করা হয়েছে। তো এইটা চাণক্য শ্লোক, কিন্তু সব শ্লোকই চাণক্য শ্লোক এরকমটা নয়। স্যার আরেকবার একটু এই শ্লোকটার একবার একটু মানে যা সংক্ষিপ্ত ভাবে একটু বলে দেবেন মানে। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে পুস্তকস্থাতু ইয়া বিদ্যা, বইয়ের মধ্যে স্থিত যে বিদ্যা। যেমন ধরুন এই বইয়ের মধ্যে আপনি যে বিষয়টা পড়ছেন, ওই বইয়ের মধ্যে যে বিষয়টা আছে। পরহস্তগতম ধনম, লোকের হস্তে চলে গেছে যে ধন। আপনার কাছে ধরে নিন 10,000 টাকা ছিল, কিন্তু আপনি কোনো আপনার বন্ধুকে, মিত্রকে 10,000 টাকা দিয়ে দিয়েছেন। সেই টাকাটা আর ওই বইয়ের মধ্যে থাকা বিদ্যাটা, ওই দুটোর কোনো কাজ নেই। কখন কাজ নেই? যখন আপনার দরকার আছে, কার্যকালে সমুৎপন্নে। যখন আপনার ওই দুটো জিনিস দরকার আছে, মানে আপনি কোনো সভায় গেছেন, আপনাকে কেউ একটা প্রশ্ন করে দিয়েছে, অসধাতুর লংলকারের উত্তম পুরুষের এক বচনটা কি? আপনি জানেন রূপচন্দ্রিকা বইয়ে বা কোনো বইয়ে আপনার কাছে নোটে ওটা রয়েছে, কিন্তু আপনার সেই মুহূর্তে মনে পড়ছে না, বা সেই মুহূর্তে আপনার ওই বিষয়টা জানা নেই। আপনি জানেন আমি বই দেখলে পারবো, তাহলে সেটার যেমন কোনো উপযোগিতা থাকে না, ঠিক একইভাবে আপনার বন্ধুর হাতে যে টাকাটা আছে, আপনার কোনো এমার্জেন্সিতে 10,000 টাকা দরকার আছে, কিন্তু সেই মুহূর্তে আপনার কাছে নেই, তাহলে সেটারও তেমন উপযোগিতা থাকে না। তো এই জন্য পুস্তকের মধ্যে স্থিত বিদ্যা আর পরের হাতে থাকা ধন, আপনার নিজের সম্পত্তিটা যেটা আপনি পরকে দিয়ে দিয়েছেন, কার্য উৎপন্ন হলে যদি সেটা আপনার কাজে না লাগে, তাহলে সেই ধনেরও কোনো দাম নেই, সেই বিদ্যারও কোনো দাম নেই। বোঝা গেছে? এটা হচ্ছে তো তাৎপর্য। ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। শান্তি মন্ত্রে, কল্যাণ মন্ত্রে আমরা সমাপ্ত করব। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাইকে শুভরাত্রি। নেক্সট বৃহস্পতিবার আবার দেখা হচ্ছে। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। ঠিক আছে।